ওকে, সো গল্পটার আমি হচ্ছে শুরুতে তোমাদেরকে একটা সামারি দিয়ে নিতে চাই যেন তোমাদের জন্য জিনিসটা পড়তে সুবিধা হয়। আমরা আজকে যে গল্পটা পড়বো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে নিয়ে আমরা আমাদের আজকের গল্পটা পড়বো। আমরা জগদীশ চন্দ্র বসুর জন্ম, সে কোথায় জন্মগ্রহণ করেছে, তার বাবা মার পরিচয়, তার বাংলাদেশের বিজ্ঞানের ক্ষেত্রে কি কি অবদান রয়েছে, অর্থাৎ তিনি আমাদের সায়েন্সের জগতে আসলে কি কি অবদান রেখেছিলেন সেগুলো আমরা পড়বো। আমরা বিজ্ঞানের জগতে তার কৃতিত্ব সম্পর্কে জানবো এবং ফাইনালি আমরা হচ্ছে জানবো যে কিভাবে তিনি মৃত্যুবরণ করলেন, অর্থাৎ তার ফুল একটা বায়োগ্রাফি সম্পর্কে আজকে আমরা জানতে পারবো। তো আজকেরটা যেহেতু গল্প, আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রতিটা প্যারা আমি যে কোনো একজনকে রিডিং পড়তে দিব। আমি আমার এখান থেকে তোমাদের পার্টিসিপেন্ট লিস্ট দেখতে পাচ্ছি যে আজকে কারা কারা জয়েন করেছো। পুরো ক্লাসটা আই হোপ তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং আমরা সবাই মিলে ক্লাসটা অনেক এনজয় করব। তো আমরা যেটা করব যে আমি যখন যার নাম জিজ্ঞেস করব সে ঠিক ওই প্যারাটা পড়া শুরু করবে। সাপোজ আমি প্রথম জন শুরু করলাম মিহরানকে দিয়ে, মিহরান প্রথম প্যারা পড়লো। সেকেন্ড প্যারা সাথে সাথে আমি যার নাম বলবো সে সেকেন্ড প্যারা পড়া শুরু করবে। আমি কিন্তু কোনো প্যারার নাম্বার তোমাদেরকে বলে দিব না যে তুমি সেকেন্ড প্যারা পড়ো, তুমি থার্ড প্যারা পড়ো। আমি চাই তোমরা পুরো ক্লাস অ্যাটেন্টিভ থাকো যেন সাথে সাথে নাম ধরে ডাকার সাথে সাথে তোমরা বুঝতে পারো যে কাকে কোন প্যারাটা পড়তে হবে। ওকে মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। টুম্পা, তুমি কি কিছু বলবে? মিস, আমার নাম শারণ্য দে। বায়োগ্রাফি শব্দের অর্থটা কি? জীবনী। আমরা আজকে জীবনী পড়বো, জগদীশ চন্দ্র বসুর জীবনী সম্পর্কে আজকে আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে পিডিএফটা অন করে দিচ্ছি। আর যা যা বললাম সবাই একটু মাথায় রাখবে, আমরা আজকের ক্লাসটা পুরোটা ওইভাবে করেই শেষ করব। তোমরা কি সবাই পিডিএফ দেখতে পাচ্ছো? ওকে, যারা দেখতে পাচ্ছি না তারা একটু 2 মিনিট ওয়েট, যারা দেখতে পাচ্ছি না তারা একটু 2 মিনিট ওয়েট করি, দেখতে পারবো, ঠিক আছে? ওকে মিস, আমি একটু ওয়াশরুমে যেতে পারি? আচ্ছা, তোমাদের কারো যদি কোনো প্রবলেমের জন্য ক্লাস ছেড়ে কোথাও যাওয়া লাগে তোমরা নির্দ্বিধায় যেতে পারো, আমার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? মিস, কিন্তু যদি আপনি তখন আমাদের জিজ্ঞেস করেন যে এটা পড়ো তাহলে? আমি যদি তখন তোমাদেরকে জিজ্ঞেস করি তাহলে তোমরা অ্যাবসেন্ট থাকবে এবং আমি বুঝতে পারবো তোমরা কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে আছো। আমার এখানে থেকে তো দেখা যাবে যে তোমরা কে কে কানেক্টেড আছো, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্যারাটা পড়বে হচ্ছে শারজিল। ওকে মিস। 10-11 বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়, পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে, তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে, রোদে বৃষ্টির ব্যাপারটাও দেখে সে। আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে, কেন এমন হয় অবাক অবাক বিস্ময়ে ভাবে সে। ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে, আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না? ছেলের কথা শুনে মা হাসেন। বাবা কিন্তু হাসলেও ছেলে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। ওর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন, আগে স্কুল শিক্ষকতা করেছেন। ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রাড়ীখাল গ্রামে, তবে তার জন্ম ময়মনসিংহে। আচ্ছা শারজিল, থ্যাংক ইউ। আচ্ছা,
আমরা প্রথমে যেটা দেখতে পেয়েছি সেটা হলো যে 10-11 বছরের একটা ছেলে, খুব একটা দুরন্ত না, সে পড়াশোনায় প্রচন্ড ভালো এবং সে হচ্ছে প্রচুর খেলাধুলা করে। আর সে মানে তার জগতের ব্যাপার সম্পর্কে সে অনেক চিন্তা করতে চায়, অর্থাৎ কেন রোদ বৃষ্টি হচ্ছে, কেন বিদ্যুৎ চমকাচ্ছে, এই ধরনের প্রচুর প্রশ্ন তার মনের মধ্যে। তো সে এইসব প্রশ্ন তার বাবাকে করে, তার মাকে করে। তার বাবা তার প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করে। মা যদিও প্রশ্নগুলো শুনলে হাসে, কিন্তু বাবা প্রতিটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করে। এবং এই যে আমি একটা লাইন হাইলাইট করেছি, ওর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন, তোমরা একটু বইয়ের মধ্যে লাইনটা আন্ডারলাইন করে রাখবে এমসিকিউর জন্য। এবং আগে তার বাবা কি করতেন, স্কুলে শিক্ষকতা করতেন। আচ্ছা, হ্যান্ড রেজ যারা করেছো তারা বলছি, বলো। ফারহান আবিদ। এখানে ম্যাজিস্ট্রেট মানে কি? ম্যাজিস্ট্রেট হচ্ছে তোমার সরকারি চাকরিজীবীদের একটা পদবি, ম্যাজিস্ট্রেট। তারপরে আর কেউ আছো? আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে তার পরের প্যারাটা। আহ এই যে এই জায়গা থেকে পড়বো, ছেলেটির বাবার বাড়ি। এটা আমাকে বলো হচ্ছে আরিত্রিক আদ্রি। ম্যাম আপনি কি করতে বলছিলেন? আমি বলেছি যে আমরা আজকে হচ্ছে ভাবুক ছেলেটি গল্পটা পড়ছি। আমি যাকে যাকে নাম ধরে ডাকবো সে হচ্ছে এক এক প্যারা করে পড়বে, এবং তোমরা একটা প্যারা করে পড়ে তোমরা নিজেরাই ওখানে হচ্ছে স্টপ হয়ে যাবে, কেমন? কেউ কাইন্ডলি একটু মাইকটা অফ রাখি সবাই। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করে রাখো, আমি জিজ্ঞেস করব। তো আহ অদ্রি, তুমি হচ্ছে এই যে ছেলেটির বাবার বাড়ি, এই প্যারাটা তুমি পড়ো। ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রাড়ীখাল গ্রামে, তবে তার জন্ম ময়মনসিংহে। 1858 সালের 30 নভেম্বর। ওর পড়াশোনায় হাতেখড়ি হয়েছিল বাড়িতেই। তারপর ময়মনসিংহে স্কুল শিক্ষার ধাপ শেষ করে সে ভর্তি হয় কলকাতায় সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে। 1874 সালে সে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করে। কৃতিত্বের ধারায় সে 1878 সালে FA পাশ করে। তারপর 1880 সালে বিজ্ঞান শাখায় BS পাশ করে বিলেতে যায় ডাক্তারি পড়তে। থ্যাংক ইউ অদ্রি, খুব সুন্দর পড়েছো। তো আমরা এই জায়গাতে তার একটা মানে শিক্ষা জীবনের একটা পরিচয় আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলছে যে তার বাবার বাড়ি ছিল হচ্ছে বিক্রমপুরের রাড়ীখাল গ্রামে, কিন্তু তার জন্ম কোথায় ছিল? ময়মনসিংহে। এবং 1858 সালের 30 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওর পড়াশোনার হাতেখড়ি তার বাড়িতেই হয়েছিল। এরপরে উনি কি করেন, তার স্কুল জীবনের ধাপগুলো শেষ করেন কোথায়? মানে ধাপগুলো শেষ করে, মানে স্কুল জীবন শেষ করে তিনি কলকাতাতে ভর্তি হয়। অর্থাৎ তিনি তার স্কুলটা শেষ করে কলেজে ভর্তি হওয়ার জন্য কলকাতায় চলে আসেন। সেন্ট জেভিয়ার্স স্কুলে তিনি 1874 সালে প্রবেশিকা পাশ করে। প্রবেশিকা মানে হচ্ছে আমরা এখন যেটাকে মাইকটা বন্ধ করি। আমি মাইকটা বন্ধ করতে পারছি না। আপনি মিউট করে দেন, পারছি না, হ্যাং হয়ে গিয়েছে। ঠিক আছে, করে দিয়েছি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তিনি হচ্ছে পড়াশোনার ধাপ শেষ করে কলকাতায় চলে আসেন এবং সেখান থেকে তিনি এসএসসি পরীক্ষা পাশ করেন। প্রবেশিকা পরীক্ষা মানে হচ্ছে এসএসসি পরীক্ষা, কেমন? এবং কৃতিত্বের সাথে তিনি সেখান থেকে 1878 সালে FA পাশ করেন
কোন জায়গা থেকে বলছে? ওই সেন্ট জেভিয়ার্স স্কুল থেকেই তিনি একই সাথে এসএসসি পরীক্ষায় পাশ করেন এবং এফএ পরীক্ষায় পাশ করেন। এফ এর ফুল ফর্ম হচ্ছে ফাইনাল আর্টস। ফাইনাল আর্টস মানে হচ্ছে এখনকার আমরা যেটাকে ইন্টারমিডিয়েট বা এইচএসসি এক্সাম বলি, সেটাকে হচ্ছে তখনকার সময়ে এফএ পরীক্ষা বলতো বা ফাইনাল আর্টস পরীক্ষা বলতো। তো উনি ওনার প্রবেশিকা এবং এফএ পরীক্ষা দুইটাই হচ্ছে সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে পাশ করেন এবং তারপর উনি বিজ্ঞান শাখায় অর্থাৎ সায়েন্স গ্রুপ নিয়ে 1880 সালে বিএস পাশ করে বিলেতে যায়। বিএস হচ্ছে মেইনলি অনার্স, আমরা এখন যেটাকে বলি সেটাকে বিএস বলা হচ্ছে। তো এরপরে উনি বিলেতে যায়। বিলেত মানে হচ্ছে বিদেশে চলে যায়। কেন চলে যায়? ডাক্তারি পড়ার জন্য বিদেশে চলে যায়। আচ্ছা, এর পরের প্যারাটা পড়বে হচ্ছে সুলতানা সেতু। মিস কৃতিত্ব মানে আচ্ছা, কি? কৃতিত্ব মানে হচ্ছে অনেক ভালোভাবে বা অনেক সফলতার সাথে, ঠিক আছে? সুলতানা সেতু তার পরের প্যারা। আচ্ছা, সুলতানা সেতু কি আমাদের সাথে কানেক্টেড নেই? আচ্ছা দীপ্র, তুমি কিছু বলবে? মিস আমি একটু ওয়াশরুমে ছিলাম মিস, আমি মাত্র এসেছি মিস। আমি কি কোনো বড় গ্যাপ মানে আমি না মিস না, করেছি মিস? আমরা কোনো পড়া মিস করিনি। দীপ্র, আচ্ছা তুমি হচ্ছে এই যে সেই ছেলেটি বড় হয়ে, অর্থাৎ এই প্যারাটা তুমি পড়ো। ওকে মিস। মিস আমি আর একটা মিস কথা আপনি এখানে বলবো। মিস যেগুলোতে হ্যাঁ বলো দীপ্র, শুনতে পাচ্ছি। মিস আপনি এখানে যেগুলোতে একটু রেড কালারের মতন ইঙ্ক করে রেখেছেন, ওগুলোকে আমরা আন্ডারলাইন করব? হ্যাঁ, ওগুলা তোমরা হচ্ছে এমসিকিউর জন্য বা ছোট ছোট শর্ট কোয়েশ্চেনের জন্য আন্ডারলাইন করবে, ঠিক আছে? ওকে মিস। ওকে, মিস আমি একটা কথা বলবো। কে কথা বলবে? স্নেহা, বলো। মিস তো এখন হাফ ইয়ারলি এক্সাম চলছে, সেজন্য আমার একটু লিভ নিতে হবে। আচ্ছা ঠিক আছে স্নেহা, ওকে ঠিক আছে, তো মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীপ্র পড়ো। ওকে মিস। সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে যোগ্যতা জোড়া খ্যাতি অর্জন করে। জগৎ জোড়া খ্যাতি অর্জন করেন। তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছো কে তিনি। ঠোঁটটা মিস এখানে কি লিখেছে? হ্যাঁ হ্যাঁ, ও সেদিনকার। হ্যাঁ হ্যাঁ, সেই দিনকার সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। ওকে, পরবর্তীকালের শব্দটা হচ্ছে পরবর্তীকালের, ঠিক আছে? আচ্ছা মিস ওকে একটু প্যারা এখানে শেষ হয়। ওকে, থ্যাংক ইউ দীপ্র। মিস আবু তাওহিদ, মিস একটু উপরে স্ক্রিনটা মিস রাখতে পারবেন মিস? আমি একটু আন্ডারলাইন করে নিব মিস। ওকে ওকে, হ্যাঁ তাওহিদ কিছু বলবে? ম্যাম পড়তে চাই। হ্যাঁ, আমি আমি সবাইকে সুযোগ দিব, ঠিক আছে? ওকে দীপ্র, আই হোপ তোমার হয়ে গিয়েছে। আমি একটু টানছি, তোমার প্রবলেম হলে আমি পরে আবার দিব, কেমন? ওকে মিস। আচ্ছা, হ্যাঁ তাওহিদ, তুমি হচ্ছে এই প্যারাটা পড়ো। জগদীশ চন্দ্র 1 বছর ডাক্তারি পড়ার পর 1881 সালে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। এখান থেকে উচ্চশিক্ষা লাভ করেন তিনি। 1885 সালে দেশে ফিরে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। তখন দেশ ছিল পরাধীন। এ সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন ভারতীয়রা পেতেন তার 3 ভাগের 2 ভাগ। জগদীশচন্দ্র অস্থায়ীভাবে চাকরি করেছিলেন বলে তার বেতন আরো 1 ভাগ কেটে নেওয়া হয়। এর প্রতিবাদে তিনি দীর্ঘ 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে
স্বীকৃতি দিতে বাধ্য হন। সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে তাকে। তখন থেকে তিনি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু হয়ে ওঠেন। লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে। ধন্যবাদ তাওহিদ। আচ্ছা, যারা যারা হাত তুলেছো আমি তোমাদের কাছে যাব, একটু আমি এই প্যারাটা শেষ করে নিই, কেমন? তো এই প্যারাটা, ম্যাম ডিএসসি মানে কি? বিএসসি শব্দের অর্থ হচ্ছে অনার্স। আমরা এখন যেটাকে অনার্স বলি সেটা হচ্ছে বিএসসি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে জগদীশ চন্দ্র বসু কি করলো দেখো, আমরা এখন যে প্যারাটা মেইনলি পড়ছি এটা হচ্ছে তার কর্মজীবনের প্যারা, কেমন? আমরা তার শিক্ষা জীবন জেনেছি, তার বাল্যকাল জেনেছি অর্থাৎ ছোটবেলা জেনেছি, এখন আমরা তার কর্মজীবন বা চাকরি জীবনে আসলাম, কেমন? তো জগদীশ চন্দ্র বসু ওই যে বিলেতে গেল ডাক্তারি পড়ার জন্য, সেখানে উনি 1 বছর ডাক্তারি পড়লো। পড়ার পর উনি কি করলো, ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে চলে আসলো এবং এখান থেকে উনি হায়ার স্টাডিজ বা উচ্চশিক্ষা লাভ করলো। পরবর্তীতে তিনি আবার কি করেন, দেশে ফিরে আসেন এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স আমরা যেটাকে বলি সেখানে উনি অধ্যাপক বা একজন লেকচারার বা আমরা টিচারও বলতে পারি, লেকচারার হিসেবে তিনি যোগ দেন, কেমন? তখন কি ছিল, আমাদের দেশ পরাধীন ছিল। পরাধীন মানে কি, মানে আমরা তখন ব্রিটিশদের আন্ডারে ছিলাম বা ইংরেজরা আমাদেরকে আসলে তখন শাসন করছিল। তো ইংরেজরা আমাদেরকে যেহেতু শাসন করছিল তার জন্য যেটা হচ্ছিল যে মানে ভারতীয়রা অনেক কম বেতন পাচ্ছিল ইংরেজদের তুলনায়, ঠিক আছে? দেখা যাচ্ছে যে একই ডেজিগনেশন বা একই পদে, অর্থাৎ দুইজন সেম সাবজেক্টের লেকচারার বা টিচার, একজন হচ্ছে ভারতীয় আরেকজন হচ্ছে ব্রিটিশ বা ইংরেজ। তো ইংরেজ লেকচারারটা যত টাকা বেতন পাচ্ছিল, ভারতীয় লেকচারার তার থেকে অনেক কম টাকা বেতন পাচ্ছিল, যেটাকে বলা হচ্ছে 3 ভাগের 2 ভাগ বেতন পাচ্ছিল, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে জগদীশ চন্দ্র বসু এই যে একটা তোমার অসমতা বা একটা বৈষম্য বা একটা ডিসক্রিমিনেশন হচ্ছিল, এই জিনিসটাকে জগদীশ চন্দ্র বসু আসলে মানতে পারছিল না এবং এই জন্য উনি কি করেন, এর একটা মানে প্রতিবাদ হিসেবে বা এর একটা কি বলে এটাকে, মানে মানে এটার একটা আন্দোলন হিসেবে উনি কি করেন, যে দীর্ঘ 3 বছর উনি চাকরি করেন ঠিকই, কিন্তু উনি কোনো বেতন নেন না। উনি বলেন যে উনি বেতন ছাড়া চাকরি করবেন এবং পরবর্তীতে দেখা যায় যে ইংরেজ সরকার আসলে তাকে তার ন্যায্য বেতনটা দিতে বাধ্য হয় এবং তার 3 বছরে যত হচ্ছে টাকা তাদের কাছে জমা ছিল, যেটাকে বলা হচ্ছে এখানে বকেয়া, কেমন? 3 বছরে তারা অনেক টাকা জমে গিয়েছিল না ইংরেজদের কাছে, কারণ তিনি তো 3 বছর বেতন নিচ্ছিলেন না। তো এই 3 বছরের সকল টাকা হচ্ছে তাকে পরিশোধ করে দেওয়া হয় এবং তাকে চাকরিতে স্থায়ী করে দেওয়া হয়। তিনি কিন্তু প্রথম অবস্থায় স্থায়ী ছিলেন না, তিনি একজন টেম্পোরারি সার্ভিস হোল্ডার ছিলেন, এই যে এখানে বলেছে অস্থায়ী ভাবে চাকরি করছিলেন। তো 3 বছর পর তার প্রতিবাদ হচ্ছে তারা মানে তাকে তার যোগ্য রেসপেক্ট তারা দেয়, তাকে তার যোগ্য বেতন তারা দেয় এবং তার সকল বকেয়া পরিশোধ করে তাকে চাকরিতে হচ্ছে পার্মানেন্ট করে নেয় বা স্থায়ী করে নেয় এবং তারপর থেকেই তার আসলে আবিষ্কারের কাজগুলো শুরু হয় এবং তিনি কিন্তু একজন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু হয়ে ওঠেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে তার মানে কাজের জন্য বা তার এই যে বিজ্ঞানে তার অবদানের জন্য তাকে ডিএসসি ডিগ্রি দেয়। ডিএসসি হচ্ছে তখনকার সায়েন্টিস্টদের জন্য সব থেকে সম্মানজনক একটা ডিগ্রি ছিল। তো এই ডিএসসি ডিগ্রি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তাকে দেয়া হয়। আচ্ছা, যারা যারা প্রশ্ন করছিলে, রাইসা বলো। মানে আমি হ্যান্ড রাইজ করেছিলাম পড়ার জন্য। আচ্ছা, আমিও। ওকে, যারা যারা পড়ার জন্য হ্যান্ড রেজ করেছো কাইন্ডলি হ্যান্ড নামিয়ে ফেলো, আমি হচ্ছে সবাইকে সুযোগ দিব। হয়তোবা আমরা আজকে সবাইকে সুযোগ দিতে পারবো না, আই এম ভেরি সরি তার জন্য, বাট আমরা প্রতিদিন কিন্তু এই কাজটা করব, ঠিক আছে? তো তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আজকে আমি যাদেরকে পড়ার সুযোগ দিলাম, আমি নেক্সট ক্লাসে ট্রাই করব যে আজকে যারা পড়তে পারোনি তাদেরকে আগে সুযোগ দেওয়ার, কেমন? আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা আমি আমি হচ্ছে কি এখান থেকে হচ্ছে তোমার পার্টিসিপেন্ট লিস্ট দেখা যাচ্ছে, তো ওখানে আমি যার যার নাম চোখে পড়তেছে আমি তাকে তাকে জিজ্ঞেস করতেছি। আমি জিজ্ঞেস করব তোমাদের সবাইকে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, মিহরান হচ্ছে আমাকে এই প্যারাটা এখন পড়ো। মিস মি
হ্যাঁ তুমি। ওকে। জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন, তবে তিনি বেশি পরিচিত লাভ করেন গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে। তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে। 1895 সালে তিনি অতিক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। ওকে মেঘা, ওকে, থ্যাংক ইউ। সো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে জগদীশচন্দ্র বসু বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছেন এবং তিনি বেশ পরিচিতি লাভ করেছেন আসলে যে জিনিসটার জন্য, সেটা হলো যে তিনি প্রথম এটা আবিষ্কার করেন যে গাছেরও প্রাণ আছে। আমরা কিন্তু প্রথম অবস্থায় গাছকে জীব হিসেবে কিন্তু আমরা চিন্তা করতে পারতাম না। কেন? কারণ জীব আমরা মূলত তাদেরকেই বলতাম যারা চলাফেরা করতে পারে, নিজের খাবার মানে খাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এরকম একটা ব্যাপার ছিল যে আমরা যে কোনো প্রাণীকে দেখতে পাচ্ছি যে সে খাবারটা খাচ্ছে, সে চলাচল করতেছে, এদেরকে আমরা জীব বলতাম। কিন্তু উদ্ভিদ কি চলাচল করতে পারে না, এক জায়গাতে দাঁড়িয়ে আছে। আবার উদ্ভিদ যে নিজের খাবারটা নিজে তৈরি করছে সেটাও কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। তো এইসব কিছু দেখে আমরা ভাবতাম যে হয়তোবা উদ্ভিদ তোমার জীব না কোনো। তো উনি প্রথম প্রমাণ করেন যে উদ্ভিদও আসলে এক ধরনের জীব এবং উদ্ভিদেরও আসলে প্রাণ আছে। এবং 1895 সালে উনি অতি ক্ষুদ্র তরঙ্গ আবিষ্কার করেন। আচ্ছা, এই ক্ষুদ্র তরঙ্গটা আসলে কি সেটা এখন আমরা জানবো। এর পরের প্যারাটা শেষ করবে হচ্ছে ফারহান আবিদ, তুমি প্যারাটা শেষ করো। ফারহান। মিস আমি? হ্যাঁ তুমি প্যারাটা শেষ করো। কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন। তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার, টেলিভিশন, রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে। ধন্যবাদ। মাত্র 18 মাসের মধ্যে করা পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এখন হচ্ছে সবাইকে সুযোগ দেওয়ার জন্য একটু একটু করে পড়ার সুযোগ দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই অনেক সুন্দর করছে। আমি আসলে এই জিনিসটা আমার জানা ছিল না, তোমাদেরকে আজকে তো আমি প্রথম পড়ালাম। তোমরা সবাই খুব সুন্দর রিডিং করো, জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, তো আমরা যেটা দেখেছি যে এখানে যেটা হলো যে তিনি একটা, আমি একটু আগে বললাম যে 1895 সালে তিনি অতি ক্ষুদ্র একটা তরঙ্গ সৃষ্টি করেন। হ্যাঁ, এই তরঙ্গটার কাজ কি? তরঙ্গ বলতে আসলে কি বোঝায়? ইংরেজিতে আমরা যদি বলি এটাকে বলছে ফ্রিকোয়েন্সি। কেমন? আমরা যে রেডিও শুনি, তাই না? আমরা রেডিওতে কি শুনি? দেখো যে অনেক দূর থেকে হয়তো বা একটা সাউন্ড আসছে, সেই সাউন্ডটা অনেক দূর থেকে আসছে, বাট স্টিল আমরা জাস্ট একটা সিঙ্গেল তারের মধ্যে দিয়ে ওই সাউন্ডটাকে শুনতে পাচ্ছি। এই সাউন্ডটা আসলে কিভাবে আসছে? একটা খুবই ছোট একটা তরঙ্গের মাধ্যমে বা একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে কিন্তু এই শব্দটা এক জায়গা থেকে অন্য জায়গাতে আসছে। তো এই যে একটা তারের মাধ্যমে একটা সাউন্ডকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া যায়, এই জিনিসটা প্রথম আবিষ্কার করেন হলো জগদীশচন্দ্র বসু। এবং তার এই মানে কি বলে এটাকে, তার এই আবিষ্কারকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীতে রেডিও, তারপর টেলিভিশন, রাডার এগুলাকে হচ্ছে আবিষ্কার করা হয় এবং এগুলোর সাহায্যে তথ্যের আদান প্রদান করা যায়। আচ্ছা, এখন রাডার জিনিসটা কি বলি? রাডার হচ্ছে এই যে আমরা যে কালকে দেখলাম যে একটা ঘূর্ণিঝড় আসলো, তাই না? এই যে ঘূর্ণিঝড়ের কিন্তু আমরা অনেক আগাম একটা নিউজ পাচ্ছিলাম, আমরা বেশ অনেকদিন ধরেই জানছিলাম যে আচ্ছা হ্যাঁ 25-26 তারিখের দিকে একটা ঘূর্ণিঝড় আসতে পারে এবং সেটা বাংলাদেশের দিকে আসছে। ঘূর্ণিঝড়টা ঠিক কতটুকু শক্তিশালী বা এটা আসলে বাংলাদেশের কোন কোন জায়গা দিয়ে যাবে সেটার আমরা একটা স্যাটেলাইট ভিত্তিক একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? তারপর আমি যদি আরো সহজ করে বলি, আমাদের আবহাওয়া অফিস আছে, তাই না? ওয়েদারের অফিস আছে যারা কিনা প্রতিদিনের ওয়েদারের আপডেট গুলো আমাদেরকে দিয়ে থাকে। তো ওই অফিসে দেখবা যে একটা হচ্ছে বড় টাওয়ারের মতো একটা এরকম গোল পাখাওয়ালা একটা যন্ত্র থাকে, অনেক বিশাল লম্বা। ওই যন্ত্রটাকে আমরা হচ্ছে রাডার বলি। এই রাডারের কাজ কি? রাডার হচ্ছে এই চারপাশে ঘুরে ঘুরে বাতাসের যেই
হিউমিডিটি বা আর্দ্রতা, সেটা হচ্ছে সেটার বিভিন্ন ডেটা হচ্ছে রাডারে জমা হতে থাকে এবং সেখান থেকে রাডারটা হচ্ছে আপডেট দিতে পারে যে কখন আসলে ওয়েদারের অবস্থা বা আবহাওয়ার অবস্থা কিরকম হবে। সো এই যে রাডার, রেডিও, টেলিভিশন, এগুলা প্রত্যেকটা জিনিসই আসলে এই জগদীশ চন্দ্র বসুর এই যে তারের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গাতে মানে শব্দকে যে প্রেরণ করা যায় বা তার ছাড়াও যে আসলে শব্দকে এক জায়গা থেকে অন্য জায়গাতে প্রেরণ করা যায়, সেই আবিষ্কারেরই কিন্তু একটা ফলস্বরূপ আমরা বলতে পারি যে ওনার এই ছোট একটা থিওরিকে কাজে লাগিয়ে আমরা আজকের এই বড় বড় আবিষ্কার গুলাকে পাচ্ছি আমাদের সাথে। আচ্ছা, এবং কি করা যাচ্ছে, মহাকাশে যোগাযোগ করা যাচ্ছে, অর্থাৎ আমরা যে স্যাটেলাইট বলি না, যে আমরা হচ্ছে নক্ষত্রের ছবি দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে তোমার এক গ্রহ থেকে আরেক গ্রহের ছবি দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলোও কিন্তু পসিবল হচ্ছে জগদীশ চন্দ্র বসুর এই আবিষ্কারের কারণে। ঠিক আছে, আচ্ছা এর পরের প্যারা হচ্ছে আমাকে রাইসা পড়ে শোনাও। মাত্র 18 মাসের মধ্যে করা পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বৈজ্ঞানিক অলিভার লজ ও লর্ড ক্যালভিন বিলেতেই অধ্যাপনা করার জন্য তাকে আমন্ত্রণ জানান, কিন্তু দেশের কল্যাণের জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন। থ্যাংক ইউ রাইসা। আচ্ছা, তো আমরা কি দেখলাম যে মাত্র 18 মাসের মধ্যে তিনি আসলে এই যে আমরা যতগুলো পরীক্ষণ তার পড়লাম, কেমন এই প্রত্যেকটা পরীক্ষণ তিনি মাত্র 18 মাসের মধ্যে কিন্তু শেষ করেছিলেন, এবং এত কম সময়ের মধ্যে শেষ করেছিলেন দেখে ইউরোপের যত বিজ্ঞানী ছিল তারা সবাই বেশ চমকে গিয়েছিল যে এই নতুন বিজ্ঞানী আসলে কে, যে এত অল্প সময়ের মধ্যে এত এত মানে থিওরি আমাদেরকে দিচ্ছে, এত এত সায়েন্সের প্রয়োগ ঘটাতে পারছে। তো তার এত মানে ভালো পারফরমেন্সের জন্য তাকে বিখ্যাত দুইজন সায়েন্টিস্ট, একজনের নাম হচ্ছে অলিভার লজ এবং আরেকজন হচ্ছেন লর্ড কেলভিন, তারা হচ্ছে তাকে বিলেতেই অর্থাৎ ওই লন্ডনেই অধ্যাপনার জন্য বা লেকচারার হিসেবে হচ্ছে তাকে নিয়োগ করতে চায়। তো কিন্তু দেশের কল্যাণের জন্য এবং তার দেশপ্রেমের জন্য তিনি আবার দেশে ফিরে আসেন, তিনি কিন্তু লন্ডনে আর স্টে করেননি। আচ্ছা দায়ান, তুমি কিছু বলবে? মিস, আমার কালকে পরীক্ষা, তো আমি কি ক্লাসটা একটু লিভ নিতে পারি? আচ্ছা, যারা যারা লিভ নিচ্ছ তোমরা অবশ্যই ক্লাসটা কিন্তু রেকর্ড থেকে দেখে নিও, কেমন, কারণ তোমাদের নেক্সট উইকলি টেস্টে কিন্তু এই টপিকটার উপরে এক্সাম থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আচ্ছা আচ্ছা আনিকা, তুমি হচ্ছে পরের প্যারাটা পড়ো। আনিকা ফেরদৌস। তার আশ্চর্য সব আবিষ্কার দেখে সুবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, জগদীশ চন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিষয়স্তম্ভ। জগদীশ চন্দ্র বাংলাতেও বেশ লিখেছিলেন, বিশেষ করে তোমাদের মতো শিশুদের জন্য তার লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। থ্যাংক ইউ আনিকা। আচ্ছা, শব্দটা হচ্ছে বিজয় স্তম্ভ, কেমন, বিজয় স্তম্ভ শব্দের অর্থ কি, মানে হচ্ছে তার প্রতিটা আবিষ্কার বিজ্ঞানের জগৎকে এক একটা বিজয় এনে দিয়েছে, এরকম বিজয়ের এক একটা স্তম্ভ এনে দিয়েছে। ঠিক আছে, তো তার এত আশ্চর্য এত মানে আবিষ্কার দেখে, এত ভালো ভালো আবিষ্কার দেখে আইনস্টাইন বলেছেন যে জগদীশ চন্দ্র বসুর প্রতিটা আবিষ্কার বিজ্ঞান জগতের এক একটা বিজয় স্তম্ভ বা বিজ্ঞান জগতের জন্য একটা নতুন নতুন মানে দিক খুলে দিচ্ছে বা একটা নতুন নতুন ডাইমেনশন ক্রিয়েট করছে। ঠিক আছে, তো তিনি কি করেছেন, তিনি কিন্তু শিশুদের জন্য, তিনি যে কেবল জটিল জটিল সায়েন্সের বিষয়গুলো আবিষ্কার করেছেন তা কিন্তু না, তিনি কিন্তু শিশুদের জন্য বেশ কিছু সায়েন্স ভিত্তিক লেখা লিখেছেন, এবং সেগুলো কিরকম, সেগুলো হচ্ছে যে তোমার সেগুলোকে আমরা কি বলছি, বৈজ্ঞানিক কল্পকাহিনী বলছি। কেমন, বৈজ্ঞানিক কল্পকাহিনী মানে কি আসলে, মানে হচ্ছে সায়েন্স ফিকশন বলি না আমরা ইংলিশে, সেটাকে বাংলাতে বলা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনী। তো এইরকম একটা বৈজ্ঞানিক কল্পকাহিনী যেটা তার রচিত, নাম কি, নিরুদ্দেশের কাহিনী। ঠিক আছে, এটি হচ্ছে তার লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী বা প্রথম সায়েন্স ফিকশন।
আচ্ছা, আম, তোমরা যারা হাত তুলেছো, কেন হাত তুলেছো? পড়ার জন্য নাকি কোনো প্রশ্ন আছে? যাদের কোনো প্রশ্ন আছে তারা কেবল হাতটা রাখো। আচ্ছা, পড়ার জন্য কারো হাত তোলা লাগবে না। যাদের কোনো প্রশ্ন আছে তারা হাত তোলো। হ্যাঁ দীপ্র, বলো কি প্রশ্ন? মিস আমি মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম মিস। আচ্ছা, তুমি একটু রেকর্ডটা দেখে নিও। তাহলে আমরা হচ্ছে এখন এই আমরা এখন এই যে এই প্যারাতে আছি, প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী, নিরুদ্দেশের কাহিনী। কেমন? ওকে মিস। আচ্ছা, নাসরিন আক্তার চামেলি, তুমি কে? নাম কি? ম্যাম আমার নাম আনাস। ম্যাম আমি বলতেছি ম্যাম আমি আজকে একটু দেরিতে জয়েন করছিলাম তো ম্যাম, আমি আজকে 8:25-এ জয়েন করছিলাম। কেন দেরিতে জয়েন করেছে? ম্যাম আমার একটা প্রাইভেট ছিল, ওখান থেকে আসতে দেরি হয়ে গেছিল তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন যেখান থেকে পড়ছি তুমি ওখান থেকে আমাদের সাথে থাকো। আমরা আজকে ভাবুক ছেলেটা গল্পটা পড়ছিলাম। এখানে হচ্ছে জগদীশচন্দ্র বসুর জীবনী নিয়ে লেখা আছে। আমরা তার ছোটবেলার কাহিনী পড়ে ফেলেছি, তার শিক্ষা জীবন পড়েছি, তার কর্মজীবন পড়েছি। এখন আমরা এই প্যারাতে আছি, এই যে জগদীশচন্দ্র বসু বাংলাতেও বেশ লিখেছেন। ঠিক আছে, তুমি এই প্যারাতে আমাদের সাথে যুক্ত থাকো। আর বাকি যতটুকু তুমি মিস করেছো ওটা তুমি রেকর্ডে দেখে নিও। আমরা হচ্ছে রেকর্ডের লিংক তোমাকে দিয়ে দিব। ওকে ঠিক আছে। আচ্ছা, এর পরের প্যারা, আচ্ছা আমি একটু লাস্ট থেকে যাই। হ্যাঁ, যাদের সাথে আসলে তোমাদের অনেককে আসলে আমি চিনি, কিন্তু যাদেরকে একদমই চিনি না আমি একটু ওদের সাথে আজকে একটু দেখি, কথা বলি। টুম্পা, তোমাকে আমি আজকে প্রথম দেখছি, তুমি একটু এই প্যারাটা শেষ করো। 1915 সালে ব্রিটিশ ভারত সরকার। আমরা শুরু করব এটি পরে, এখান থেকে। এটি পরে পলাতক তুফান নামে জগদীশচন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়। তার লেখা অদৃশ্য আলোক তোমাদের আনন্দ দেবে। থ্যাংক ইউ। আচ্ছা তোমার নাম কি? এটাই? নো মিস, শারণ্য দে। শারণ্য দে, ওকে থ্যাংক ইউ শারণ্য। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পলাতক তুফান নামের একটা হচ্ছে লেখা, সেটা হচ্ছে অব্যক্ত। ঠিক আছে, অব্যক্ত বইয়ে ছাপা হয়েছে। অব্যক্ত হচ্ছে একটা বইয়ের নাম। তো সেই বইয়েও তার একটা সায়েন্স ফিকশন ছাপা হয়েছে যেটার নাম হলো পলাতক তুফান। তো তার লেখা অদৃশ্য আলোক তোমাদেরকে আনন্দ দেবে। অদৃশ্য আলোকও হচ্ছে আরেকটা এরকম সায়েন্স ফিকশন। ম্যাম অদৃশ্য আলোক আমি পড়ছি, আমার কাছে আছে। তাই? কেমন লেগেছে তোমার? ম্যাম বুঝি না, একটু বেশি বিজ্ঞান। বেশি বিজ্ঞান? আচ্ছা, কোন টপিক নিয়ে ওটা লেখা ছিল? ম্যাম আলো নিয়ে। আলো নিয়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় ওটা আরেকটু বড় হলে তোমরা যখন এই সায়েন্সের ব্যাপারে আরো জানবে, তোমাদের বিজ্ঞান বইয়ে সায়েন্সের আরো নতুন নতুন টপিক আসবে, তখন আরেকবার তুমি ওটা রিরিড করো, মানে পুনরায় পড়ো, তখন দেখবা যে তুমি বুঝতে পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাকে বলো, ওই যে সোহানা, তুমি হচ্ছে পরের প্যারাটা শুরু করো। 1915 সালে ব্রিটিশ ভারত সরকার তাকে নাইট উপাধি দেন। তাই তার উপাধি সহ নাম হয় স্যার জগদীশ চন্দ্র বসু। 1916 সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। এর 2 বছর পর প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির। মৃত্যুর মিস ওকে, সো আমরা কি দেখতে পাচ্ছি যে 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেয়। আচ্ছা, তখন নাইট উপাধি কাদেরকে দেওয়া হতো? যারা মানে সমাজে অনেক অধিক সম্মানজনক। হ্যাঁ, অধিক সম্মানজনক একটা পদবি, যেটা আমাদের কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও পেয়েছিলেন। এবং যাদের আসলে কন্ট্রিবিউশন আছে সমাজে, তাদেরকে মূলত এই উপাধিটা দেওয়া হতো। অনেক কবি সাহিত্যিকরা এই নাইট উপাধি কিন্তু পেয়েছিলেন। এবং এই উপাধির পরই তার নাম হয়ে যায় স্যার জগদীশ চন্দ্র বসু। এবং তোমরা জানো কিনা জানি না, বাংলাদেশে কিন্তু উনি হচ্ছে প্রথম একজন বাঙালি সফল কি বলে এটাকে, সায়েন্টিস্ট হিসেবে কিন্তু উনি প্রথম। এবং ওনার পরেও কিন্তু বাংলাদেশে সায়েন্টিস্ট বা ভারতীয় উপমহাদেশে আসলে সায়েন্টিস্ট ওইভাবে করে আসেনি, যারা এত অভাবনীয় কাজ করতে পেরেছে বা এত সফলতার সাথে কাজ করতে পেরেছে।
ওকে, সো ওনাকে কি করা হয়েছিল, নাইট উপাধি দেওয়া হয়েছিল এবং তার নামের সাথে যুক্ত হয় স্যার শব্দটি এবং তার নাম হয়ে যায় স্যার জগদীশ চন্দ্র বসু। 1916 সালে তিনি তার অধ্যাপনা থেকে অবসর নিয়ে নেন, অর্থাৎ উনি রিটায়ার্ড হয়ে যান। এর ঠিক 2 বছর পর উনি একটা মন্দির প্রতিষ্ঠা করেন, যে মন্দিরের নামকরণ করা হয় জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির। ঠিক আছে, আচ্ছা এর পরের প্যারাটা পড়ো হচ্ছে জারিন তাসনিম রনক। তুমি পরের প্যারাটা না, মানে এই প্যারাটা শেষ করো। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমি নাজিফা। আমার কি হচ্ছে যে মানে বিজ্ঞান মন্দির বলতে এখানে কি বুঝিয়েছে? আচ্ছা, জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির বলতে আসলে ওখানে বিজ্ঞান চর্চা করা হতো, প্লাস ধর্মীয় যেই আচার গুলো ওদের ছিল সেই জিনিসগুলো ওখানে একই সাথে করা হতো, সেই জন্য নাম হয়েছে বিজ্ঞান মন্দির। বিজ্ঞানের বিভিন্ন বিষয় ওখানে চর্চা করা হতো। থ্যাংক ইউ ম্যাম। ওকে, আচ্ছা হ্যাঁ, যাকে বললাম রৌনক, তুমি হচ্ছে এই প্যারাটা শেষ করো। রৌনক আমরা 1915 সালে নেই, আমরা 1915 সালে নেই রৌনক, আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই জায়গা থেকে শুরু করব। আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই জায়গা থেকে শুরু করব। মৃত্যুর আগ পর্যন্ত মিস্টার ভয়েস শোনা যাচ্ছে না ক্লিয়ারলি ভাবে। শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা নিউটনের সমকক্ষ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিগ্রি প্রদান করেন 1935 সালে। জগদীশ চন্দ্র বসু ভারতের গিরিডে মারা যান 1937 সালে 23 নভেম্বর। ওকে, থ্যাংক ইউ রৌনক। আচ্ছা, তো আমরা কি দেখেছি যে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কি করেছেন, ওই বিজ্ঞান মন্দিরে গবেষণার কাজ করেছিলেন। হ্যাঁ, এবং কেন আসলে এটাকে বিজ্ঞান মন্দির বলা হচ্ছে, ওখানে কিন্তু ধর্মচর্চা খুবই স্বল্প করা হতো, বিজ্ঞানটাই বেশি চর্চা করা হতো। এবং উনি আসলে বিজ্ঞানের চর্চাটাকে ধর্মীয় চর্চার মতোই পবিত্র বলে মনে করতো। ঠিক আছে, আমরা যেমন ধর্মীয় চর্চাটাকে আমাদের কাছে সব থেকে একদম স্যাক্রেড বলে বা পবিত্র বলে মনে করি, উনি ওনার বিজ্ঞান চর্চাটাকেও কিন্তু ওরকম পবিত্র বলে মনে করতো। সেই জন্য নাম হয়েছিল হচ্ছে তোমার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির। যে মন্দিরে যেমন ধর্মচর্চা করা হয়, উনি ওনার মন্দিরে ধর্মচর্চার পাশাপাশি বিজ্ঞান চর্চাও করতেন এবং তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত সেই মন্দিরে তিনি তার গবেষণাগুলো কিন্তু চালিয়ে গিয়েছিলেন। এবং তার এই যে বিজ্ঞানের শিক্ষার চর্চার ক্ষেত্রে এই যে তার সফলতা, সেই জন্য তিনি বিজ্ঞানী গ্যালিলিও এবং নিউটনের সমকক্ষ ছিলেন। অর্থাৎ বলা হয় বা অনেক সায়েন্টিস্টদের মতে তিনি বিজ্ঞানী গ্যালিলিও এবং যে বিজ্ঞান জগতে আসলে গ্যালিলিও নিউটনের যতটা অবদান আছে তারও ঠিক ততটাই অবদান আছে সেটা বলা হয়। এবং হচ্ছে তোমরা কি জানো গ্যালিলিও কি কাজ করেছিলেন? জি ম্যাম। কি কাজ করেছিলেন? উনি জ্যোতির্বিজ্ঞানটা জ্যোতির্বিজ্ঞান আবিষ্কার করেছিলেন। ম্যাম জ্যোতির্বিজ্ঞান কি? সামিন তুমি জানো জ্যোতির্বিজ্ঞান কি? জানলে বলো। ম্যাম জ্যোতির্বিজ্ঞান হচ্ছে মহাকাশ সম্পর্কিত আবিষ্কারকে জ্যোতির্বিজ্ঞান বলে। ভেরি গুড। জ্যোতির্বিজ্ঞান বলতে হচ্ছে অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোলজি আমরা বলে থাকি ইংলিশে। অর্থাৎ তুমি এই যে আমরা যে দেখি যে চাঁদ আবিষ্কার করলো, তাই না, চাঁদে মানুষ যাচ্ছে। তারপর আমরা জানি যে আমেরিকার একটা সংস্থা আছে নাসা, যারা এই ধরনের মহাকাশ রিলেটেড বিভিন্ন গবেষণা করছে। আমরা যে তারকা মানে তারা, তারপর চাঁদ, গ্রহ, এদেরকে নিয়ে যে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যাচ্ছি, তো এই সকল জিনিসগুলা নিয়ে আসলে যারা গবেষণা করে তাদেরকে বলা হয় হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী। এবং এই টোটাল মহাকাশ রিলেটেড জ্ঞানটাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। হ্যাঁ সামিন বলো। ম্যাম আমাদের পরিবারের একজন নাসায় আছে, আমার দাদা। ওকে, ভেরি নাইস। আচ্ছা, তো কি হলো যে গ্যালিলিও হচ্ছে ওই জ্যোতির্বিজ্ঞানে অবদান রেখেছিলেন। আর কেউ কি জানো যে নিউটন কি করেছিল? সামিন ছাড়া অন্য কেউ কিছু বলতে চাও? গ্র্যাভিটি। গ্র্যাভিটি, ওকে।
হ্যাঁ বলো। ম্যাম নিউটন কি লাইট আবিষ্কার করছিল? নিউটন লাইট আবিষ্কার করেনি, বাট লাইট নিয়ে উনি একটা থিওরি দিয়েছিলেন। থমাস আলভা কথা এডিসন বলি। হচ্ছে লাইট আবিষ্কার। আচ্ছা হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। নিউটন যদি গ্র্যাভিটি আবিষ্কার করে থাকেন তাহলে যেই সালে তিনি গ্র্যাভিটি আবিষ্কার করেছেন তার আগের সালে কি মানুষ ভাসতো? না না না, সেটা না। ভাসতো না। হ্যাঁ নাজিফা বলো। না মিস, আমি বলছিলাম যে তখন ওরা ভাসতো না, তো তারা জানতো না যে এমন একটা জিনিস আছে যেটার জন্য ওরা মানে পৃথিবীতে মানে অ্যাটাচ হয়ে থাকে, মানে হাঁটতে পারে। এক্স্যাক্টলি, মানে মানুষ তখন আসলে এই প্রশ্নগুলোর উত্তর জানতো না, যে এই যে আমরা যে পৃথিবীতে হাঁটতে পারতেছি, পৃথিবীতে আসলে কিভাবে হাঁটতেছি, পৃথিবীটা তো ঘুরতেছে তাই না? তাহলে এই একটা ঘূর্ণায়মান বস্তুর মধ্যে আমরা এইভাবে মানে নিজেদের স্পিডটাকে ঠিক রেখে হাঁটতেছি কিভাবে? আবার দেখো একটা ফল উপর থেকে নিচে পড়তেছে, কেন এটা উপর থেকে নিচেই পড়তেছে, কেন নিচ থেকে উপরে উঠে নাই? এই প্রশ্নগুলো আসলে তার আবিষ্কারের আগে মানুষের মাথায় ওইভাবে করে আসে নাই, আসলেও তারা আসলে ওটা নিয়ে খুব একটা মাথা ঘামায় নাই যে এটার পিছনেও কোনো লজিক থাকতে পারে, থিওরি থাকতে পারে। তো উনি আসলে প্রথম এই ব্যাপারগুলা নিয়ে আসেন। ম্যাম আপেল। হ্যাঁ হ্যাঁ, কি বলেছো? তোমাদের কার মাইক অন করা? আবু তাওহিদ। আচ্ছা নাজিফা কিছু বলবা, বলো। নো মিস। ও ওকে, তাহলে নামায় ফেলো। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। তারপরের যেই প্যারা এবং লাস্ট প্যারা কাকে দেই তারাও। আচ্ছা যাদেরকে আজকে পড়তে দেই নাই তারা কিন্তু মন খারাপ করো না কেমন? আমরা নেক্সট কোনো না কোনো ক্লাসে অবশ্যই তোমাদেরকে আবার সুযোগ দিব এবং সবার আগে দিব। আচ্ছা আম আচ্ছা সামিন, তোমার সাথে তো আজকে অনেক কথা হলো, তোমাকে না দেই কেমন? অন্য যার সাথে আজকে কথা হয়নি তাদের কাউকে দেখি, কি আছে যার সাথে আজকে কথা হয়নি। আমি তোমাদের সবাইকে সুযোগ দিব নেক্সট ক্লাসে আবারও। আচ্ছা দাঁড়ো, এই যে জাহাঙ্গীর আলমটা কে? জাহাঙ্গীর আলম। মিস আমার নাম তাসমিয়া। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো। তুমি লাস্ট প্যারাটা পড়ো। ওই সময়ে সেই ভাবুক ছেলেটি স্যার জগদীশ চন্দ্র বসু, একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তিনি বাঙালির গৌরব, সমগ্র ভারতবর্ষের গৌরব। পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ। থ্যাংক ইউ। ওকে, সো এই ছিল আমাদের মেইনলি আজকের লেকচার, যেটা ছিল হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসুকে নিয়ে, তার কন্ট্রিবিউশন নিয়ে, তার কাজ নিয়ে, তার ছোটবেলা নিয়ে, তিনি কোথায় পড়াশোনা করেছেন সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আমাদের আজকের লেকচারটা শেষ করলাম। তো আজকের লেকচারে বেশ কিছু এক্সারসাইজ আছে, আমরা এখন হচ্ছে এক্সারসাইজ গুলা পড়বো। আচ্ছা আমরা এখন আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে যে এই যে কথাগুলো বুঝে নেই, আগের এক্সারসাইজ গুলা পার করে তোমরা একটু এই 5 নাম্বার এক্সারসাইজে আসো, কথাগুলো বুঝে নেই কেমন? এটা এখন এই যে যারা যারা পড়ো নাই তারা এখন এটা পড়বা, একটা একটা করে একজন একজন পড়বা, ঠিক আছে? শুরু করো, এই যে আরিস ফারহান শুরু করো প্রথম জায়গা থেকে। শিক্ষার ধাপ পার: প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হলো একটার পর একটা শিক্ষার ধাপ। কি বুঝতে পারলে আরিস এখান থেকে? মিস মানে বুঝাই বলবো? হ্যাঁ হ্যাঁ আমাদেরকে বুঝায় বলো, কি বুঝলে এখান থেকে? মিস মানে আমরা যখন প্রথম শিক্ষার ধাপ অর্জন করি, প্রথমে আমরা শিক্ষা নিই প্রাথমিক বিদ্যালয় থেকে। মিস তারপর যখন আমরা আমাদের ফার্স্ট স্টেপ মানে প্রাথমিক বিদ্যালয় শেষ হয়, তখন আমরা উচ্চ বিদ্যালয় প্রমোট হই, তখন আমরা অনেক কিছু জানতে পারি। তারপর আমরা ভর্তি হই মহাবিদ্যালয়, যেখানে যেখানে আমরা এসএসসি পরীক্ষা দিই অথবা ইন্টারমিডিয়েট অনেকগুলো পরীক্ষা দিতে পারি।
সেখানে আমাদের সেখানে আমাদের মার্কস প্রমোট করে বিশ্ববিদ্যালয়ে আমরা যাই। বিশ্ববিদ্যালয়ে আমরা নানা ধরনের ডিগ্রি অর্জন করি। তারপর ডিগ্রি অর্জন করি আর এরপর এরপর এগুলো হলো শিক্ষার মূল ধাপ। ওকে, থ্যাংক ইউ আরিস, খুব সুন্দর করে বলেছো। আচ্ছা, প্রাথমিক বিদ্যালয় বলতে মেইনলি আমি যদি এখন আরেকটু সহজ করে দিই, প্রাথমিক বিদ্যালয় বলতে হচ্ছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বোঝায়, ঠিক আছে? আর হচ্ছে উচ্চ বিদ্যালয় হচ্ছে আমরা যেটাকে এখন সাধারণত হাই স্কুল বলি, সেটাকে হচ্ছে উচ্চ বিদ্যালয় বলে, ক্লাস 6 থেকে হচ্ছে ক্লাস 10 পর্যন্ত। তারপর তুমি এসএসসি পরীক্ষা দিয়ে ফেললা। মহাবিদ্যালয় বলতে হচ্ছে এখন আমরা যেটাকে কলেজ বলি, সেটার বাংলা হচ্ছে, কলেজের বাংলা হচ্ছে মহাবিদ্যালয়। আর আমরা যেটাকে ইউনিভার্সিটি বলি, সেটার বাংলা হচ্ছে বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ফাইজান, বকেয়া পরিশোধ পড়ো। কারো নিকট কোনো টাকা পয়সা পাওনা থাকলে যদি সময় মতো দেওয়া না হয় তাহলে তখন তা বকেয়া হয়ে যায়। পরে যদি আগের পাওনা দিয়ে দেওয়া হয় তবে আচ্ছা, ও মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। জি ম্যাম। সো পরে যদি আগের পাওনাটা দিয়ে দেওয়া হয় তখন তাকে হচ্ছে তোমার বকেয়া পরিশোধ বলে। তো আমাকে হচ্ছে বলো, এই যে তাহজিব আহিয়ান, বলো বকেয়া পরিশোধের এটাতে কি বুঝতে পারলে? তাহজিব, নিপা তুমি বলো তো বকেয়া পরিশোধে কি বুঝতে পারলে? যখন কোনো পরিশোধ পরে দেওয়া হয় তাকে বলা হয় বকেয়া পরিশোধ। আচ্ছা, না, যখন কোনো পরিশোধ মানে কেউ যখন কারো কাছ থেকে টাকা নিয়ে সেটা হচ্ছে দেয় না, সেটা হচ্ছে বকেয়া। আর বকেয়া টাকাটা দিয়ে দেওয়া তাকে আমরা বলছি হলো বকেয়া পরিশোধ। ওকে, ঠিক আছে। আপনি কি আমাকে ডেকেছিলেন? তাজিব, আচ্ছা, তুমি হচ্ছে এই যে অন্যতম, এটা পড়ো। বহুর মধ্যে এক হলে তাকে বলা হয় অন্যতম। কোনো কিছুকে বিশেষভাবে বোঝানোর জন্য অন্যতম শব্দটি ব্যবহার করা যায়। এবার বলো, এটা দিয়ে কি বুঝলে? অন্যতম কি? অন্যতমতে বোঝাচ্ছে যে অনেকের মধ্যে একজন যদি অনেক ভালো হয় তাকে বিশেষভাবে বোঝানোর জন্য বলা হয় অন্যতম। খারাপ হলে আমরা অন্যতম বলি না? হ্যাঁ, ইয়েস মিস, মানে সবার মধ্যে একজন, এটা বোঝানোর জন্য। ওকে, দ্যাটস মানে রাইট। খারাপ হোক ভালো হোক বা যাই হোক তাকে অন্যতম বলা হয়। ওকে, দ্যাটস রাইট। মানে হচ্ছে অনেক মানুষের মধ্যে একজনকে আমরা যদি স্পেসিফিক ভাবে কিছু একটা নিয়ে বলি তখন আমরা বলি অন্যতম, কিন্তু নরমালি অন্যতম শব্দটা দিয়ে আমরা পজিটিভ কোনো কিছুকেই বুঝি। অর্থাৎ অনেকের মধ্যে যে একটু ভালো, যার মানে ভালো কোনো কোয়ালিটি আছে, আমরা তাকেই নরমালি অন্যতম বলি। আমরা খারাপ জায়গাতে অন্যতম শব্দটা একটু কম ইউজ করি। আচ্ছা, থ্যাংক ইউ তাহজিব। এরপরে হচ্ছে আচ্ছা, আমি জিজ্ঞেস করব একজন একজন করে। ঝর্ণা দে, তুমি হচ্ছে এই যে তথ্যের আদান প্রদান, এটা একটু পড়ো। ঝর্ণা দে। তথ্যের আদান প্রদান, তথ্য বলতে ঠিক সংবাদ, প্রকৃত অবস্থা বা সত্যকে বোঝাতো। কিন্তু আজকের দিনে লিখে ছাপিয়ে অথবা বেতার, টেলিভিশন, ফোন, ইন্টারনেটের সাহায্যে যত রকম কিছু পাওয়া যায়, পাঠানো যায়, তার সবই তথ্যের আদান প্রদান। কি বুঝলাম আমরা ঝর্ণা? মিস, এখানে তথ্য বলতে আমরা কোনো কিছুর খবর, মানে কোনো কিছু জানতে পারি, সেটাকে বুঝাই। তো মানে আগে আগে তথ্য সংবাদপত্রে ছাপাতো, ঠিক সেগুলোই দেখে আমরা বুঝতে পারতাম যে আমাদের দেশের অবস্থা, পরিস্থিতি গুলা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সামিন, তুমি কি কিছু অ্যাড করতে চাও এটার সাথে? ওকে, ঠিক আছে। তাহলে তথ্য বলতে আমরা আসলে ইনফরমেশন। তথ্যের আদান প্রদান বলতে তথ্যের বিনিময় বোঝায়। মানে একজনের কাছে একটা তথ্য আছে, ওটাকে মানে আরেকজনকে দিছে, আর আরেকজনের কাছে যে তথ্যটা ছিল সেটা যে দিছে তাকে জানছে, এরকম। মিস, আমি বলি। হ্যাঁ, বলো।
মিস তথ্যের আদান প্রদান বলতে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন কে বোঝায় আর কি। হ্যাঁ, এক্সচেঞ্জ অফ ইনফরমেশন কে বোঝায়, অর্থাৎ একটা ইনফরমেশন একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছে দেওয়াকে বোঝায়। এই যে রাইট নাও তোমরা যে কাজটা করতেছো এটাও কিন্তু তথ্যের আদান প্রদান। তোমরা কি করতেছো, একজন যদি কোনো একটা নলেজ জানো সেটা আরেকজনের কাছে তোমরা কিন্তু এক্সচেঞ্জ করছো, সবাইকে এটা জানানোর চেষ্টা করছো, এটাকেও কিন্তু তথ্যের আদান প্রদান বলে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে এই যে যারা হাত তুলে রাখছো তারা কি কিছু বলবা? নিপা কিছু বলবা? আচ্ছা তাজিফ তুমি কিছু বলবা? বলো। হাত নামাও তাহলে। ওকে, তারপরে আমরা যেটাতে যাচ্ছিলাম তারাও বের করে নিই। হ্যাঁ, তারপরে হচ্ছে নাইট উপাধি। নাইট উপাধি কে পড়বে তারাও দেখি। অলমোস্ট সবাইকে আজকে পড়ার সুযোগ দিছে। ও আচ্ছা ইয়ে পড়ো, এই যে সাইফ, শারিয়ান সাইফ, না শারিয়ান সাইফ, হ্যাঁ সাইফ পড়ো। নাইট উপাধি ব্রিটিশদের অত্যন্ত সম্মানজনক উপাধি। এদেরকে স্যার বলে সম্বোধন করা হয়। ওকে, সো নাইট উপাধি হচ্ছে ব্রিটিশদের একটা অত্যন্ত সম্মানজনক বা প্রেস্টিজিয়াস একটা উপাধি। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা এর পরে আগে যে অংশটা আছে, অর্থাৎ ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। আমি যাকে প্রশ্ন করব সে আমাকে উত্তর দিবে, বাকিরা বইয়ের মধ্যে সেটা আন্ডারলাইন মানে দাগায় ফেলবা, কেমন? বা তোমরা কেউ যদি পারো অলরেডি এটা এক্সারসাইজটা কমপ্লিট করে ফেলো। আমি একজন একজন করে জিজ্ঞেস করব, সে উত্তর দিবে, কেমন? প্রথম প্রশ্ন হচ্ছে কোন সত্যটি প্রমাণ করে জগদীশ চন্দ্র বসু বেশি পরিচিতি লাভ করেন? আমাকে উত্তর দাও হচ্ছে ফাইজান, তুমি। ফাইজান, আচ্ছা ফাইজান নেই। আমাকে এই যে হালিমা খাতুন, তুমি বলো। ইয়েস মিস। ফাইজান বলো, উত্তর বলো 4-এর ক। মিস গাছে প্রাণ আছে। গাছে প্রাণ আছে, আচ্ছা। কেউ কি অন্য কোনো অ্যান্সার বলতে চাও? নো ম্যাম। ওকে ঠিক আছে, তাহলে এটার উত্তর হচ্ছে গাছে প্রাণ আছে। তারপর দ্বিতীয় প্রশ্ন, জগদীশ চন্দ্র বসু কলকাতায় প্রেসিডেন্সি কলেজে কোন বিষয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেন? মাইক সবাই মিউট রাখি, সবাই মাইক মিউট রাখি। আমাকে উত্তর দাও হচ্ছে নিপা। ম্যাম পদার্থ বিজ্ঞান। ওকে থ্যাংক ইউ। তারপরেরটা, জগদীশ চন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন? আনিকা। মিস ময়মনসিংহ। ময়মনসিংহ, ওকে ভেরি গুড। তারপরে হচ্ছে জগদীশ চন্দ্র বসুর প্রতিটা আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ, কথাটি কে বলেছিলেন? আমাকে বলো হচ্ছে সুলতানা সেতু। সুলতানা সেতু, বিজ্ঞানী গ্যালিলি। বিজ্ঞানী গ্যালিলিও। ম্যাম হয় নাই। মিস আমি বলি, মিস বিজ্ঞানী আইনস্টাইন। বিজ্ঞানী আইনস্টাইন। ম্যাম আইনস্টাইন। মিস আইনস্টাইন। আইনস্টাইন। ওকে ওকে ওকে, সবাইকে থ্যাংক ইউ। বিজ্ঞানী আইনস্টাইন, ঠিক আছে। সেতু এটা আইনস্টাইন হবে, ঠিক করে নাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা এই যে 2-এ আসি, কেমন? আমি হচ্ছে একটা একটা করে এই জিনিসগুলোতে আসি। 2-এ আসি, 2-এও সেম ভাবে যাকে যাকে জিজ্ঞেস করব সে অ্যান্সার করবা একটা একটা করে, আর বাকিরা লিখে ফেলবা। হ্যাঁ, প্রথমটা, তার ড্যাশ বক্তৃতা শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়। এটা আমাকে বলো হচ্ছে রাইসা, তুমি। মিস তার পাণ্ডিত্যপূর্ণ। ওকে, পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে, ওকে থ্যাংক ইউ। তারপরেটা হচ্ছে দেশের ড্যাশ করার জন্য তিনি নিজ দেশে ফিরে আসেন। আমাকে এটা বলো হচ্ছে সোহানা, বলো। মিস কল্যাণের জন্য।
দেশের কল্যাণের জন্য। আচ্ছা, কল্যাণ করার জন্য তিনি নিজ দেশে ফিরে আসেন, তাই কি? ইয়েস ম্যাম। মিস আমাকে তো একটা প্রশ্ন করেন না। কে সে? কে যাকে প্রশ্ন ম্যাম করি? আমাকেও করেন নাই। ম্যাম আমাকেও করেন নাই। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি বলি। আমি কিন্তু ওভারঅল সব মিলাই হচ্ছে এখন কোয়েশ্চেন করতেছি, যাদেরকে পড়তে দিছি। আমাকে একদম মানে প্রশ্নই করেন নাই একটা। কে কে কাকে প্রশ্ন করি নাই, নাম বলো। নাজিফা। আমি একটু ওয়াশরুমে গেলাম। আচ্ছা নাজিফা বলো আমাকে, গ নাম্বারটা বলো। জগদীশ চন্দ্র বসুর আশ্চর্য সব ড্যাশ দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিল, কি হবে? আবিষ্কার দেখে। আবিষ্কার দেখে, ওকে গুড। আর হচ্ছে যে আপনি তো আমার অধিকার নাই। আচ্ছা আমি আসবো সবার কাছে, আমাকে একটু দেখতে দাও। আমাকে জিজ্ঞেস করলে তো আমি বলতে পারবো না। আমি আসছি, দাঁড়াও। আমি তো যেটা দেখতেছি তোমাদের সবাইকে আমি কিছু না কিছু জিজ্ঞেস করছি। আচ্ছা এরপরে যেটা, জগদীশ চন্দ্র বসুর প্রতিটা আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি হচ্ছে, আমাকে বলো। এই যে ফাইজানকে তো জিজ্ঞেস করলাম, এই যারা বলছো একবার তারা হাত নামায় ফেলো, কেমন? আমাকে হচ্ছে ইয়ে বলো, সাবিন বলো কি বলবা, ঘ নাম্বারের অ্যান্সার বলো। ম্যাম আমি? হ্যাঁ বলো। ম্যাম ঘ নাম্বারের আনসার হচ্ছে জগদীশ চন্দ্র বসু প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ। বিজয় স্তম্ভ, ওকে থ্যাংক ইউ। এখন যাদেরকে প্রশ্ন করব তারা রিপিট হাত তুইলো না, হ্যাঁ? আমরা সবাইকে একটা একটা করে জিজ্ঞেস করি। তারপরে হচ্ছে আমাকে বলো হচ্ছে ও নাম্বারটা আমাকে বলো। ফারহান তুমি বলো, ফারহান আবিদ। ফারহান, জগদীশ চন্দ্র বসুর নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক ড্যাশ। আচ্ছা ফারহান নেই। আবু তাওহিদ তুমি বলো। আবু তাওহিদ। কত নাম্বারটা আরেকবার বলবেন? ও নাম্বার, ও নাম্বার। ও নাম্বারের উত্তর পারছি না। শারজিল তুমি বলো ও নাম্বারের উত্তর। কল্পকাহিনী। কল্পকাহিনী, ওকে গুড। তারপরে হচ্ছে ছ নাম্বার, ছেলেটি তেমন ড্যাশ নয়। এটা আমাকে বলো হচ্ছে নাসরিন আক্তার। ম্যাম এটার উত্তর হবে ছেলেটি তেমন দুরন্ত নয়। দুরন্ত নয়, ওকে গুড। মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক ড্যাশ ভাবে। এটা আমাকে বলো ঝর্ণা দে। ঝর্ণা। বাজ পড়লো অবাক বিস্ময়ে। অবাক বিস্ময়ে ভাবে, ওকে ঠিক আছে। তারপর জ, ওর পড়াশোনার শুরু ড্যাশ। হালিমা খাতুন বলো। হালিমা। আচ্ছা ও মনে হয় নেই। নাজিফা না, নাজিফা না। এই তোমরা হাত নামাও, তোমাদেরকে কয়বার জিজ্ঞেস করবো, হাত নামাও। আমাকে বলো হচ্ছে রৌনক বলো, জারিন তাসনিম রৌনক। পড়াশোনার শুরু। ওরা কি আমাদের সাথে নাই? ওরা ক্লাসে জয়েন করে ওরা কোথায়? আমি ওদের রেসপন্স পাচ্ছি না কেন? মিস আমি একটু ওয়াশরুমে গেলাম মিস। যাও। নিপা বলো ওর কয় নাম্বার? জ নাম্বার, বর্গীয় জ। জ। এই যে এটা। ম্যাম বাড়িতে। ওর পড়াশোনার শুরু বাড়িতে। আচ্ছা আমরা একটু দেখে আসি কোথায় ছিল। বাড়িতে, ওকে। হাতে খড়ি হয়েছিল বাড়িতে, ওকে থ্যাংক ইউ নিপা। তারপরে হচ্ছে প্রেসিডেন্সি কলেজে ড্যাশ অধ্যাপক পদে যোগ দেন। এটা আমাকে বলো হচ্ছে ইয়ে বলো, সোহানা বলো। সোহানা মিস কোনটা? এই যে 6 নাম্বার, প্রেসিডেন্সি কলেজে ড্যাশ অধ্যাপক পদে যোগ দেন। পদার্থ বিজ্ঞানে।
পদার্থবিজ্ঞানে। ওকে, তারপর তাহজিব আমাকে ইও নাম্বারটা বলো। ইও নাম্বার পারতেছি না। আচ্ছা, পারতেছি না, তাহলে এটা কে বলবে দেখি? মিস এটা হচ্ছে কর্তব্য। আরিস বলো কি হবে এটা, ইও নাম্বারটা? কর্তব্য। কর্তব্য। ওকে, ট নাম্বার, তিনি দেখেছিলেন যে উদ্ভিদ ও ড্যাশ অনেক মিল রয়েছে, এটা আমাকে বলো হলো আবু তাওহিদ। আবু তাওহিদ নেই, গায়েব। এরা কোথায়? এতগুলা মানুষ কি একসাথে আসবে? হ্যাঁ, এমও আছে। ম্যাম আমি একটু ওয়াশরুমে যাই। যাও। ওকে ম্যাম। আচ্ছা, এই যে ট নাম্বার আমাকে কে উত্তর দিবা দেখি, দাঁড়াও। মিস আমি ম্যাম কেন মিস আমি আচ্ছা বলো, সবাই বলো, একসাথে বলো শুনি। তিনি অতি ক্ষুদ্র প্রাণী জীবনের। প্রাণী জীবনের। আচ্ছা, ছিলেন যে উদ্ভিদ ও প্রাণী জীবনের মধ্যে অনেক মিল আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠ নাম্বার হচ্ছে তিনি ড্যাশ তরঙ্গ আবিষ্কার করেন, এটাও বলো যারা যারা বলতে চাও সবাই। অতি ক্ষুদ্র। অতি ক্ষুদ্র। অতি ক্ষুদ্র। আচ্ছা ঠিক আছে, অতি ক্ষুদ্র। ওকে, ভেরি গুড। আমাদের এটা হয়ে গেল। তারপরে হচ্ছে যে আমরা শব্দার্থ তো দেখেছি। পর্যবেক্ষণ মানে হচ্ছে কোনো কিছুকে একদম পর্যবেক্ষণ করা বা ভালো করে দেখা, পাণ্ডিত্যপূর্ণ। আমরা জানি কোনো কিছুতে অনেক নলেজ যে গেইন করে ফেলে পাণ্ডিত্যপূর্ণ। বিজয় স্তম্ভ আমরা পড়েছি। আচ্ছা, শব্দার্থ আমাদের বইয়ের পিছনে আছে, আমরা জানি। এবার আমরা প্রশ্নোত্তর গুলা মানে কি? ও আচ্ছা, গিরিটি বলা হয় নাই না? গিরিটি হচ্ছে যে ভারতের ঝাড়খণ্ডের একটা স্টেটের নাম হচ্ছে গিরিটি। কেমন? ভারতের ঝাড়খণ্ডের একটা জায়গা হলো গিরিটি। আর প্রবেশিকা হচ্ছে এসএসসি পরীক্ষা। আমরা এখন যেটাকে এসএসসি বলি তখন সেটা প্রবেশিকা ছিল। এফএ মানে তো ফাইনাল আর্টস, মানে ইন্টার পরীক্ষা, এইচএসসি। আচ্ছা, এখন হচ্ছে প্রশ্নের উত্তর। কেমন? আমরা হচ্ছে একটা প্রশ্নের উত্তর খাতায় লিখে হচ্ছে ওই যে পিডিএফ। I have a question. হ্যাঁ বলো। ম্যাম, শব্দার্থের 2 নাম্বারটা বুঝতেছি না। শব্দার্থের 2 নাম্বার পাণ্ডিত্যপূর্ণ। পাণ্ডিত্যপূর্ণ মানে হচ্ছে তোমার কি বলে এটাকে, আমি এক্সাক্ট ওয়ার্ডটা আমার দেখতে হবে, বাট পাণ্ডিত্যপূর্ণ বলতে বোঝায় যে কোনো একটা ব্যাপারে বা বিষয়ে তুমি অনেক স্পেশালিস্ট, তুমি অনেক জানো ওই সাবজেক্টটা নিয়ে, সেটাকে বলা হয় হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ। ম্যাম পাণ্ডিত্যপূর্ণ অভিজ্ঞতাপূর্ণ। জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ। ওকে, আমি যেটা বলছিলাম যে কোন একটা ব্যাপারে তোমার অনেক জ্ঞান আছে, অনেক নলেজ আছে, অনেক অভিজ্ঞতা আছে, সেটাকে বলা হয় পাণ্ডিত্যপূর্ণ। তুমি ওইটাতে অনেক স্পেশালিস্ট, সেটাকে বলা হয় পাণ্ডিত্যপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ঝটপট করে প্রশ্নের উত্তরগুলোতে চলে আসি। একটা একটা করে প্রশ্নের উত্তর যাকে যাকে জিজ্ঞেস করব সে আমাকে হচ্ছে চটপট করে অ্যানসার দিয়ে দিবা। প্রথমটা আমাকে বলো হচ্ছে বলো এফএ মানে কি? ফাইনাল আর্টস, ইন্টার পরীক্ষা, এইচএসসি। আচ্ছা, প্রথমটা আমাকে হচ্ছে এই যে নাজিফা বলো, ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন? ভাবুক ছেলেটি আসলে ছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু। ওকে, দ্বিতীয় প্রশ্ন আমাকে ঝর্ণা বলো, তিনি ছোটবেলায় কি কি নিয়ে ভাবতেন? তিনি ছোটবেলায় গাছগাছালি, রোদ বৃষ্টির ব্যাপার, বিদ্যুৎ চমকানোর ব্যাপার, গাছগাছালি ভেঙে গেলে ইত্যাদি বিষয়ে ভাবতেন। ওকে, আচ্ছা ঠিক আছে। ম্যাম এগুলো কি আমরা লিখে ফেলবো এখন? হ্যাঁ, তোমরা যদি কোনো প্রশ্ন লিখতে চাও লিখে ফেলতে পারো, লিখে ফেলো সবাই, প্রতিটা প্রশ্ন লিখে ফেলো। মিস আমি একটু পানি খেয়ে আসি। যাও। ম্যাম আমাদের কি শীটস প্রোভাইড করা হবে না? শীট প্রোভাইড করা হবে তোমাদেরকে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে বলো আমাকে তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সাথে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন? এটা আমাকে বলো হচ্ছে বলো, এই যে দীপ্র বলো। দীপ্র
দীপ্র নেই। সাইফ বলো। মিস কোয়েশ্চেন গুলো লিখে কি আপনার সরি গুগল ক্লাসরুমে পিডিএফ করে দিয়ে দিব? হ্যাঁ, পিডিএফ করে দিয়ে দিবে আমাকে কোয়েশ্চেন গুলা। গুগল ক্লাসরুমে আমি একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, ওখানে আমাকে পিডিএফ করে দিয়ে দিবে। সবগুলো নাকি আপনি যেগুলো যেগুলো বলছেন ওগুলা? মিস এই যে আমরা আমাদের শুধু হ্যাঁ হ্যাঁ শুধু অ্যানসার গুলো লিখি? শুধু অ্যান্সার গুলো লিখো, সমস্যা নেই, কিন্তু নাম অবশ্যই সবাই সবার নাম লিখে পিডিএফ করে পাঠাবা। ম্যাম আমাদের কি সবগুলা? শিটের মধ্যে অ্যানসার কোয়েশ্চেন অ্যানসার গুলো দেওয়া থাকবে? হ্যাঁ, তোমাদের শীটের মধ্যে সবকিছু দেওয়া থাকবে, সবগুলো অনুশীলনী। কেমন ম্যাম বলো? সবগুলা কোয়েশ্চেন অ্যান্সার? সবগুলো কোশ্চেন অ্যান্সার কি লিখবো? হ্যাঁ, লিখে এখন আমাকে হচ্ছে গুগল ক্লাসরুমে যে কাজটা অ্যাসাইন করা হয়েছে ওখানে সাবমিট করবে। আচ্ছা ম্যাম। ওকে, আচ্ছা এখন আমরা হচ্ছে যেটা করছিলাম সবগুলো লিখবো? সবগুলা লিখবো। এই যে আমরা একটা একটা করে উত্তর বলছি, সেটা জাস্ট লিখে ফেলবা খাতার মধ্যে। গ নাম্বারের প্রশ্নের উত্তর আমি কাকে জিজ্ঞেস করছিলাম? দীপ্রকে বলছি, দীপ্র নাই। আমাকে বলো, এই যে আবিদ বলো, ফারহান আবিদ। ফারহান আবিদ নাই। তোমরা কি ক্লাস কি করতেছো আদৌ? আমার তো মনে হচ্ছে না। এতগুলার মানে রেসপন্স আমি কিভাবে না পাই? শারজিল বলো তো আমাকে গ নাম্বারটা। মিস একটু দেখতে দিবেন? মানে আমি পিডিএফ দেখতে দিব? নো মিস, আমার বইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বই দেখে আনসার দাও, সমস্যা নেই, বই দেখেই বলো। তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সাথে প্রবেশিকা পাশ করেন? মিস ক্যামব্রিজের ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়। ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। কত সালে? 1881 সালে। প্রবেশিকা কি উনি দাঁড়াও? আচ্ছা, তুমি একটু ভুল বলতেছো, আমি বলি। উনি হচ্ছে 74। উনি 1874 সালে 1874। হ্যাঁ, আমি বলছি, দাঁড়াও, থামো সবাই। উনি হচ্ছে সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে 1874 সালে প্রবেশিকা পাস করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে আবু তাওহিদ, তুমি কোথায় ছিলা? তোমাকে যে তখন আমি জিজ্ঞেস করলাম। ম্যাম তখন খুঁজতেছিলাম শূন্যস্থান, তখন এখন আমাকে ঘ নাম্বারটা বলো, ঘ নাম্বার প্রশ্নটা বলো। কখন তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন? ঘ নাম্বার প্রশ্ন, তুমি কি খুঁজে পেয়েছো? যারা যারা উত্তর জানি তারা লিখতে থাকি। ওকে ম্যাম। 1880 সালে বিজ্ঞান শাখায় বিএনএস পাশ করার পর তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। আচ্ছা, আর কেউ কোনো উত্তর দিতে চাও? মিস আমি বলতে চাই। আচ্ছা, কে বলতে চাও? রাইকা বলো। মিস 1881 সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ শেষে দেশে ফিরেন জগদীশ চন্দ্র বসু। 1885 সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থ বিজ্ঞানের অধ্যাপক পদে যোগদান করেন। ব্রিটিশ সরকারের সঙ্গে বেতন বৈষম্য নিয়ে প্রতিবাদে তিনি 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত সরকার তাকে কাজের স্বীকৃতি দিয়ে বকেয়া বেতন পরিশোধ করে। তখন থেকেই তিনি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু হিসেবে পরিচিতি লাভ করেন।
ওকে, থ্যাংক ইউ রাইসা। ও হচ্ছে মানে একটা ব্রড কোয়েশ্চেন আকারে এটার অ্যান্সারটা দিল। আচ্ছা, ভালো, খুব ভালো। আর কেউ বলতে চাও উত্তর? আমি বলি। হ্যাঁ বলো, শিরিন আক্তার বলো। ম্যাম 1880 সালে বিজ্ঞানী শাখা বিএস পাশ করে বিএডে যায় ডাক্তারি পড়তে। সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জগৎ জোড়া খ্যাতি অর্জন করে। তোমরা অনেকে বুঝতে পেরেছো কে তিনি। হ্যাঁ, সেদিনকার সেই ভাবক ছেলেটি পরবর্তীকালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। আচ্ছা, এখানে একটু কারেকশন আছে, কেমন? তুমি একটা লাইন বলেছো যে তোমরা কি বুঝতে পেরেছো। তুমি যখন খাতায় উত্তর লিখবে তুমি তো টিচারকে জিজ্ঞেস করবা না না যে তোমরা কি বুঝতে পেরেছো। এখানে হচ্ছে বইয়ে তোমাদেরকে পড়ার জন্য বলা হচ্ছে যে তোমরা কি বুঝতে পারছো। তো আমরা যখন খাতায় কোনো উত্তর লিখবো আমরা এইসব লাইন কিন্তু স্কিপ করে যাব। হ্যাঁ, তো এটার তাহলে মিস এভাবে হবে যে সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জোড়া খ্যাতি অর্জন করে। সেদিনকার সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। আচ্ছা, এইভাবে করে লেখার থেকে আমার মনে হয় কি বেটার এরকম হয়, তোমরা যদি এটা লিখো যে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু পদার্থবিজ্ঞানে হচ্ছে অনেক কি বলে গুরুত্বপূর্ণ কিছু গবেষণা করেছিলেন। তিনি গবেষণা করেছিলেন, তিনি হচ্ছে ওই যে কি বলে কোন ইয়েতে জানি, কোন ইউনিভার্সিটি থেকে জানি গবেষণা করেছিলেন, লন্ডনের ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ইয়েস, হ্যাঁ। সো তোমরা এভাবে লিখতে পারো যে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে তিনি তার জীবনের 18 মাস অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছিলেন, যেগুলোর মধ্যে ছিল যে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আবিষ্কার করা, তার ছাড়া তরঙ্গ দৈর্ঘ্য, এছাড়া গাছেরও প্রাণ আছে। এই আবিষ্কারগুলো থেকেই মূলত তিনি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু হিসেবে একদম সমগ্র পৃথিবীতে পরিচিতি লাভ করে ফেলেন। ঠিক আছে, সো আমরা এইভাবে করে তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে হচ্ছে অ্যান্সারটা দিতে পারি। আচ্ছা, পরে মিস একটু ভালো হতো আপনি যদি একটু এই কোশ্চেনটা একটু যদি অ্যানসারটা যদি একটু লিখে দিতেন। আচ্ছা, আমি এখন অ্যানসার তোমাদেরকে লিখে দিচ্ছি না, আমি তোমাদের থেকে হচ্ছে লিখাচ্ছি এই জন্য কারণ আমি দেখতে চাচ্ছি যে তোমাদের রাইটিং স্কিলটা কিরকম। আমি যখন লিখে দিব আমি তো তোমাদেরকে শীট আকারে জিনিসটা দিয়ে দিব, তো আমার রাইটিং তোমরা শীটেই পেয়ে যাবা। ঠিক আছে, এখন আর আমি ক্লাসে আলাদা করে আমি ওই উত্তর লিখানোর সময়টা নষ্ট করতে যাচ্ছি না। আমি যাচ্ছি তোমাদের এখন যার মাথায় যেটা আছে তোমরা উত্তরটা লিখো, আমি যেন খাতাটা চেক করলে তোমাদের রাইটিং স্কিলটা সম্পর্কে একটা মানে ধারণা পাই। ঠিক আছে, আর শীট তোমাদেরকে যখন দিয়ে দিব সেখানে আমি টোটাল কোশ্চেন গুছিয়ে আমি লিখে দিব। আচ্ছা, ও নাম্বারটা হচ্ছে আমাকে বলো ঝর্ণা, তুমি বলো যে কোন সত্য প্রমাণ করে তিনি বেশি পরিচিতি লাভ করেন। গাছের যে প্রাণ আছে সেই সত্যটি প্রমাণ করে তিনি বেশি পরিচিতি লাভ করেন। ওকে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে তার বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল কোন বিষয়ে, এটা আমাকে বলো হচ্ছে বলো, এই যে ফাইজান বলো। মিস কোনটি? 6 নাম্বার প্রশ্ন, তার বক্তৃতার সফলতা। ফাইজান তুমি কি খুঁজে পেয়েছো? মিস দেখছি। বাকিরা যারা উত্তর জানি উত্তর কিন্তু লিখতে থাকি, আমি কিন্তু ক্লাস এই যে একটু পরে শেষ করে দিব, এরপর অ্যাটেন্ডেন্স নিব। তোমরা হচ্ছে ক্লাস শেষ হতে হতে আমাকে পিডিএফটা পাঠিয়ে দিবে ক্লাসরুমে। ম্যাম আমার ক্যাম্প স্ক্যানার তো ডিস্টার্ব করে। ক্যাম্প স্ক্যানার ডিস্টার্ব কেন করবে? ডিস্টার্ব করলে আনইনস্টল করে আবার ইনস্টল করো, এবং সবাই অবশ্যই কিন্তু পিডিএফ এর নাম লিখবা। কি হয়েছে? ক্যাম্প স্ক্যানার ডিলিট করছে আর আমার সব পিডিএফ চলে গেছে, তারপরেও কাজ করে না। অন্য কোনো ফোন দিয়ে একটু ট্রাই করে দেখো, এখন স্ক্যান ছাড়া তো আসলে ছবি পাঠাতে পারবা না তুমি। ম্যাম পোস্ট হিসেবে দিয়ে দিই? পোস্ট হিসেবে দেয়া দিতে পারো। এখন তোমাদেরকে গত দিনের মিটিং এ কিন্তু বলা হয়েছিল যে ছবি তুলে দিতে, তো এরপর আমরা একবার ট্রাই করছি, হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপাতত তাহলে পোস্ট আকারে দাও, আমি পরে দেখবো তাহলে। এবং সবাই কিন্তু অবশ্যই নাম লিখে দিবা, তোমরা অনেকেই নাম না লিখে খাতা সাবমিট করো না। স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন তিনি। কি হয়েছে আমি বুঝতে পারিনি, আবার বলো ফাইজান। তার বক্তৃতার সফলতা হলো
কোনো তাছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করা। আচ্ছা, আর কেউ কোনো উত্তর বলতে চাও এটার? মিস ম্যাম মিস আমি মিস অসুস্থ, আমি কি লিভ দিতে পারি? আমার প্রেজেন্টে আচ্ছা, কে কথা বলছো নাম বলো তো? মিস শাওরিয়ার সাইফ। হ্যাঁ সাইফ, তুমি লিভ নিতে চাচ্ছ? আচ্ছা ঠিক জি আছে। মিস। মিস আমি চ নাম্বারটা অ্যান্সার বলি। আমি চ নাম্বারটার হ্যাঁ, উত্তর সোহানা বলতে বলো। পারবো। আচ্ছা সোহানা বলো, আমি তারপর আসছি তোমাদের বাকিদের কাছে। সোহানা বলো। মিস সোহানা না, আমি বলেছিলাম রাইসা। ও আচ্ছা, সোহানার এখানে মাইক অন করা। আচ্ছা রাইসা, আমি তোমার কাছে একটু পর আসছি। সোহানা হচ্ছে আমাকে চ নাম্বারটার উত্তর বলো। হ্যালো মিস। হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। মিস আমি একটু হচ্ছে একটা ফোন কলে ছিলাম মিস, এখন মিস তার জন্য মিস আমি একটু বাইরে ছিলাম মিস, ফোন করে কেন মিস। মিস আমি কি এরকম ভাবে কোনো কিছু মিস করেছি, পড়া বা কোনো কিছু? আমি মনে হয় তোমাকে কোনো একটা প্রশ্নতে ডেকেছিলাম। আচ্ছা আমি তোমাকে আবার ডাকবো, ঠিক আছে? তুমি এখন আমাদের থেকে কন্টিনিউ করো। আর আমরা একটা ক্লাস ওয়ার্ক দিয়েছি দীপ্র, সেটা হচ্ছে যে এই যে প্রশ্নের উত্তরগুলো, এগুলো হচ্ছে তুমি চটপট করে লিখে ফেলো। প্রতিটা প্রশ্নের উত্তর লিখে আমাকে হচ্ছে গুগল ক্লাসরুমে পিডিএফ করে নাম লিখে আমাকে সেন্ড করবা। ওকে মিস আমরা অলরেডি ছ নাম্বার প্রশ্নতে আছি। হ্যাঁ সোহানা বলো। পাণ্ডিত্যপূর্ণ তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতায় সবচেয়ে বেশি সফলতা লাভ করে। আচ্ছা, তার কোন বিষয়ে তার বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল, কোন বিষয়ে? আর কেউ কোনো উত্তর বলতে চাও? পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান, এক্স্যাক্টলি। তার বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল হচ্ছে পদার্থবিজ্ঞান। এক্স্যাক্টলি। মিস আরেকটা জিনিস ছিল মিস। বিদ্যুৎ তরঙ্গ। দাঁড়াও দাঁড়াও বিদ্যুৎ তরঙ্গ না? উত্তরের কথা বিদ্যুৎ তরঙ্গ মনে হয়। মিস আমার একটা কোশ্চেন ছিল। এক সেকেন্ড, আমি একটু এটার উত্তরটা দেখে নিই। এক সেকেন্ড। সফলতা বিদ্যুৎ তরঙ্গ। ওকে হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটার উত্তর হবে, আমি বলছি। এটার উত্তর হবে হচ্ছে যে তার বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কারে। তিনি কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন। ঠিক আছে? আচ্ছা মিস, আমি যদি ক্লাস ওয়ার্কটা একটু কালকে পাঠিয়ে দিই কোনো সমস্যা হবে? কেন কালকে কেন, আজকে কি সমস্যা? মিস অ্যাকচুয়ালি আমার পরীক্ষা আছে তো, আমি মানে সবগুলো লিখতে পারিনি। মানে যদি আমি কালকে লিখে পাঠিয়ে দিতাম। আমাদের ক্লাস কিন্তু এখনো চলছে, সো তুমি জাস্ট এই 10টা কোয়েশ্চেন লিখতে কিন্তু 10 মিনিটস টু 15 মিনিটস এর থেকে বেশি আসলে খুব একটা খরচ হবে না। তো আমার মনে হয় বেটার যে তুমি এটা আজকে একটু লিখে আমাকে তুমি সেন্ড করে দাও। মানে খুব ছোট ছোট কোয়েশ্চেন, এক লাইনের কোয়েশ্চেন, আমি খুব এলাবোরেট আনসার চাচ্ছি না। জাস্ট টু দি পয়েন্টে তোমরা এক লাইন 2 লাইনস এর মধ্যে কোয়েশ্চেনটা লিখে আমাকে সাবমিট করো। ওকে মিস আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। মিস আমি তো চ নাম্বার পড়েছিলাম যে স্যার জগদীশ চন্দ্র বসুর বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল বিদ্যুৎ তরঙ্গ বিষয়ে। এটা কি ভুল হবে লিখলে? না না, আমি কিন্তু সেটাই বললাম একটু আগে, কিন্তু আমি সেটাই বললাম, কারেকশন করে দিয়েছি। পদার্থবিজ্ঞান বলেছিল একজন, আর আরেকজন বলেছিল, হ্যাঁ পদার্থবিজ্ঞান বলেছিল, আমি এটা কারেকশন করে দিলাম মাত্রই। বিদ্যুৎ তরঙ্গই হবে। আমরা বলেছিলাম উত্তরটা যে তার সফলতা অর্জিত হয় হচ্ছে অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কারে, এবং কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে তিনি সফলতা অর্জন করেন। এটাই উত্তর। আচ্ছা, এর পরেরটা হচ্ছে বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে কোন নামকরা বৈজ্ঞানিকদের সঙ্গে তুলনা করা হয়েছে? এটার হ্যাঁ বলো। আইনস্টাইন, তারপরে হচ্ছে মিস আমার একটা কোশ্চেন ছিল। আমি আসছি, উত্তরটা আগে নিয়ে নেই তারপর।
বলো যে উত্তর মিস দিচ্ছি। আমি বলবো মিস নিউটন এবং গ্যালিলিও গ্যালিলেই। নিউটন ও গ্যালিলিও মনে পড়ছে। নিউটন এবং গ্যালিলিও। ওকে, যার প্রশ্ন ছিল বলো। মিস আমার কোশ্চেনটা হচ্ছে মিস আমি হচ্ছে আপনাকে মিস পিডিএফটা মিস কালকে মিস জমা দিতে পারবো মিস? কেন কালকে কেন? মিস আমি যে মিস ডিভাইসে মিস ক্লাসরুম আছে মিস কেন জানি মিস আমি পিডিএফটা ছবি তুললেও মিস পিডিএফটা আসে না মিস, তার জন্য মিস। কালকের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে? মিস আমি জানি না মিস, আমি হচ্ছে মিস আমার মিস তো আমি একজনকে মিস দেখাবো মিস এটা কেন অ্যাপে মিস একটু প্রবলেম হচ্ছে মিস। আমি অলরেডি আনইনস্টল করে আবার ইনস্টল করেছি, তাও মিস একটু এটা ঠিক হচ্ছে না মিস। আচ্ছা ঠিক আছে, ট্রাই করো আজকের মধ্যেই পাঠানোর। আর হচ্ছে যদি না পারো, আচ্ছা যার হচ্ছে পরীক্ষা আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা যারা যারা এই যে এখন যারা যারা বললেই তোমরা কি করবা, সবাই মিলে পাঠানো বন্ধ করে দিবা। এটা কিন্তু না, আমি জাস্ট দুইজনকে বলছি। এই যে একটু আগে হচ্ছে কে বললা, সোহানা মনে হয়, বা যার পরীক্ষা আছে সে, আর এই যে এখন যে বললা, আমি জাস্ট দুইটা খাতা ছাড়া আমি কিন্তু বাকি প্রত্যেকটা খাতা দেখতে চাই। এবং আমি এখন আর কারো কোনো এক্সকিউজ শুনবো না যে মিস পরে দিতে চাই এটা সেটা। আমি ক্লাস যদি এখন করাতে পারি, তোমাদের ক্লাস ওয়ার্কও তোমরা এখন করা উচিত তোমাদের। আচ্ছা, জ নাম্বারটা আমাকে বলো যে পলাতক তুফান নামে লেখাটির আগে কি নাম ছিল, তার কোন বই এটি ছাপা হয়? এটা আমাকে দীপা বলো, জলদি জলদি কুইক। ম্যাম নিরুদ্দেশের কাহিনী। নিরুদ্দেশের কাহিনী কোন বই ছাপা হয়? ম্যাম অব্যক্ত বই। অব্যক্ত বই। ওকে। অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর তিনি কি প্রতিষ্ঠা করেন? বিজ্ঞান মন্দির। বিজ্ঞান মন্দির। ওকে। তার প্রতিটা আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ। সেটা আমি বলতে চাই। কে বলতে চায়? মিস রাইসা। আচ্ছা এটা আমরা সবাই মিলে বলি। প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ। সুব্যাখ্যিত বিজ্ঞানী আইনস্টাইন এই কথাটি বলেছিলেন। জগদীশ চন্দ্র বসু আবিষ্কার সমূহ বিজ্ঞান জগতের জন্য আশীর্বাদ। গাছেরও প্রাণ আছে, অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি। এসব আশ্চর্য আবিষ্কার বিজ্ঞানী আইনস্টাইনকে চমকে দিয়েছিল, এই জন্য তিনি এমন কথা বলেছিলেন। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কোনো উত্তর দিতে চাই এটার? নো ম্যাম, আমি তো আইনস্টাইন বলছি। ওকে ঠিক আছে। সো here is our today's class. Thank you. এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন অ্যাটেন্ডেন্সটা নিব। ওকে। সো মিস, I have a question. Yes. মিস, রাত 12টার ভিতরে কি ক্লাস ওয়ার্কটা পাঠালে হবে না? হ্যাঁ হ্যাঁ, আমাকে 12টার মধ্যে তোমরা পাঠিয়ে দাও, ঠিক আছে? ওকে। সো আমি অ্যাটেন্ডেন্সটা নেই, কেমন? ম্যাম 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 ক্লাসরুমে আপলোড কি পাবলিক করব? কি করব? ম্যাম আমরা কি পাবলিকে আপলোড করব? পাবলিক ভাবে? হ্যাঁ হ্যাঁ করো, সমস্যা নাই তো। ওকে ম্যাম। ওকে। আচ্ছা আমরা হচ্ছে এখন অ্যাটেন্ডেন্স নিব। ম্যাম যাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে তারা কি লিভ নেবে? লিভ নিতে পারো, সমস্যা নেই। আজকে হচ্ছে 28 তারিখ। ইয়েস ম্যাম। আচ্ছা সিদরাতুল মুনতাহা রুহি। মিস। সিদরাতুল মুনতাহা রুহি প্রেজেন্ট? ইয়েস মিস। ওকে। তারপরে হচ্ছে সোহানা ইসলাম। ইয়েস মিস। আব্দুল্লাহ আনাস। ইয়েস ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম।
প্লিজ আপনি মিউট আছেন। কে জানি আবার আমাকে মিউট করে দিচ্ছে। আবু তাওহিদ প্রেজেন্ট দিয়েছি আমি। সামিন আই এম প্রেজেন্ট। ওকে, তারপরে হচ্ছে সামিন প্রেজেন্ট। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। মিহরান, মিহরান না ক্লাসে ছিল? মিস তো লিভ নিয়ে নিয়েছিল আপনাকে বলে। ও ওকে 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 ওকে। তারপরে হচ্ছে রনক জাহান। ইয়েস মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামানিয়া absent. দায়ান আব্দুল্লাহ, দায়ান, দায়ানও তো ক্লাসে ছিল, ওকে আমাকে বলেছিল। জি ম্যাম, ও বলে লিভ নিছিল। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আলফি, এটা মনে হয় নেই। আচ্ছা তাজওয়ার ফেরদৌস জারিফ, তাজওয়ার অ্যাবসেন্ট। তারপরে আনফাল মুক্তাফি, আনফাল আজকে অ্যাবসেন্ট। রিহা প্রেজেন্ট ম্যাম। ওকে প্রেজেন্ট রিহা। পুন্ন, পুন্ন অ্যাবসেন্ট। নাহিয়াল ওয়াসি অ্যাবসেন্ট। জারিফ খান সায়েম অ্যাবসেন্ট। নাবিহুন নাজিব, নাবিহুন নাজিব অ্যাবসেন্ট। হোসাইন, হোসাইন অ্যাবসেন্ট। আনিকা ফেরদৌস প্রেজেন্ট মিস। ওকে প্রেজেন্ট। উর্শিয়া অ্যাবসেন্ট। মিস ক্যান আই লিভ? উর্শিয়া প্রেজেন্ট। উর্শিয়া প্রেজেন্ট। ম্যাম ও অ্যাবসেন্ট। কে প্রেজেন্ট বললো একটু আগে? মিস ক্যান আই লিভ? হ্যাঁ হ্যাঁ, যাদের যাদের প্রেজেন্ট হয়ে যাচ্ছে লিভ নিতে পারো। সিদরাতুল মুনতাহা রুহি, সিদরাতুল মুনতাহা রুহি মিস আমি 1 মিনিটের জন্য একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, আপনি কি আমার নামটা দেখেছেন? রাইসা। না রাইসা এখন আমি ডাকিনি মনে হয়। না না এখনো ডাকিনি। আচ্ছা তারপরে হচ্ছে সুহানা ইসলাম প্রেজেন্ট। আব্দুল্লাহ আনাস, আব্দুল্লাহ আনাস, আব্দুল্লাহ আনাস অ্যাবসেন্ট। তারপরে হচ্ছে আবু তাওহিদ, আবু তাওহিদ প্রেজেন্ট। সামিন, ম্যাম সামিন। তাই তো লিখা সামিন। তারপরে লিখা মিহরান। রনক জাহান। মিস আপনি মনে হয় একই জিনিস আরেকবার বলছেন। জি ম্যাম। না তো আমি তো মিস সামিন আগে প্রেজেন্ট দিয়েছিল, মিস আব্দুল্লাহ আনাসও আগে প্রেজেন্ট দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ আমি বলছি এখানে শীটে ওদের নাম দুইবার উঠেছে, রিপিট হয়েছে। ওকে ওকে, শীটে ওদের নাম দুইবার উঠেছে। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে রনক জাহান, রনক জাহানও দুইবার উঠেছে। আচ্ছা এমন কেউ কি আছো যার আমি অ্যাটেন্ডেন্স নেই নাই? ইয়েস মিস Yes, রাইসা। yes, miss. ম্যাম সানিয়া মিস ইসলাম। রাইসা। Miss Najifa. আচ্ছা এক সেকেন্ড। মিস সাজিদ শাকির সাবিত। সরি ফারহান। মিস আপনি কি কাইন্ডলি একটু আমাকে প্রেজেন্ট দিতে পারবেন? আমি রাইসা, আমার অন্য একটা ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ রাইসা তোমাকে আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি।
আচ্ছা, রাইসা প্রেজেন্ট, শারজিল দিয়ে দিয়েছি। তারপরে আর কে আছো যাকে প্রেজেন্ট দেওয়া হয়নি? মিস নাজিফা। 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 আমি সানিয়া ইসলাম। তাহজিবা হিয়া। সারিস ফারহান। মিস তাহজিবা হিয়া। আমি দিছি, আরিজ ফারহান দিছি, আমি বলতেছি আরিজ ফারহান দিছি, তাজিবা হিয়ান দিছি, শারজিল দিছি। যাদের দিছি লিভ নিয়ে নাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সানিয়া ইসলাম। কি ইসলাম? সানিয়া। তানিয়া ইসলাম। তানিয়া। তানিয়া ইসলাম। না ম্যাম, এস। এস এস, সানিয়া ইসলাম। ওকে ওকে। মিস আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, কার কি প্রশ্ন? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলা কি যারা অনলাইনে ক্লাস করে তাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছেন? হ্যাঁ, যারা অনলাইনে ক্লাস করে। তুমি কি অফলাইনের? মিস আমাদের ঘূর্ণিঝড়ের জন্য বন্ধ দিছিল, বলছে অনলাইনে ক্লাস হবে, আমরা তো অফলাইন, সেজন্য আমাদের অ্যাটেন্ডেন্সটা তো নাই। আমি তোমার অ্যাটেন্ডেন্সও হচ্ছে নিয়ে নিচ্ছি, আমি ওটা জানিয়ে দিব। ঠিক আছে ম্যাম আমার অ্যাটেন্ডেন্স নিয়েছেন নাফিসা? হ্যাঁ হ্যাঁ, নাবিহা আমি তোমারটা নিয়েছি। ইশরাক দীপ্র অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি, সামিন তো দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।